Hello, students. Good afternoon. Good afternoon, ma'am. গুড আফটারনুন। আচ্ছা, আমার কিছু বলার আছে, প্রথমে বলি। সেটা হচ্ছে এই ক্লাসটা ছিল রবিশঙ্কর স্যারের, Good যেটা আমি afternoon, আগে ma'am. হ্যাঁ, গুড আফটারনুন। তো এই ক্লাসটা ছিল রবিশঙ্কর স্যারের। ডিউ টু সাম মানে ইমার্জেন্সি উনি এখন আসতে পারেননি, তাই আমি এসেছি। আমি আজকে পড়াবো। আর থ্যাংক ইউ। আর হয়ে গেলে মানে আজকের ক্লাসের পর নেক্সট উইকে আমার কোনো একটা ক্লাস সুবিধা মতো উনি নিয়ে নেবেন। ঠিক আছে, তোমরা সেইভাবে মেন্টাল প্রিপারেশন রেখো, আর কোনো প্রিপারেশন তোমাদের লাগবে না। আচ্ছা, আমি যেটা লাস্ট ইয়েতে শুনলাম যে তোমাদের আবার রিপিট করার আমাদের একটা ইনস্ট্রাকশন এসছে, যে আগে যেগুলো পড়ানো হয়েছে স্টুডেন্টকে আরেকবার একটু সেগুলোকে রিক্যাপ করিয়ে দেওয়া। তো তোমাদের অলরেডি কি প্রিভিয়াস মানে রিপিট ক্লাসেস শুরু হয়েছে? আমি স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি। হ্যাঁ ম্যাম হয়েছে। ম্যাম আচ্ছা অ্যাসিড বেস আচ্ছা টাইট্রেশন যেটা। আচ্ছা আচ্ছা, আর অন্যান্য সাবজেক্টও হয়েছে, তাই তো? Yes, Yes ma'am. ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং তাহলে আমি টপিকস এর আজকে হলো। আচ্ছা, তো আমি আজকে তোমাদের ফার্স্ট যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফুয়েল, সেটা আমি আজকে একটু আরেকবার একটু বলি। যারা অলরেডি শুনেছো, যারা রিমিডিয়াল ক্লাসে ছিলে, তাদের জন্য এটা আরেকটা রিপিটেশন হবে। একটু রিক্যাপ করে নাও, এমন ভাবে করে নাও বারবার ক্লাস হওয়ার একটা সুবিধা হচ্ছে, যাতে আর নিজেকে পড়তে না হয়, সেরকম ভাবে একটু প্রিপারেশন এখান থেকে নিয়ে নাও। কিছু কিছু জিনিস আমি ডিসকাস করতে পারি, মানে আমি কিছু কিছু জিনিস জানতে চাইতে পারি। তো সেরকম হলে জাস্ট নিজেরা কি বুঝেছো, কি মনে আছে, দিস ইজ নট আ এক্সাম। এটাতে কোনো লজ্জা বা ভয়ের কিছু নেই। যদি আমি প্রশ্ন করি যে এটা কি মনে আছে কারুর, তাহলে একজন একটু ভলেন্টিয়ারি করলে তারও ভালো, আমারও ভালো। আর নতুন যারা এসছো, নতুন কারা কারা এসছো, এরকম কজন আছো একটু দেখি, বলো দেখি একটু, যারা নতুন আগেরটায় ছিলে না, যাদের জন্য মূলত এই রিপিটেশন। ম্যাডাম আমি আছি। আচ্ছা, এরকম 4-5 জন আছো আমি মনে হয়। আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমরা দেখবে যারা নতুন আছে, যারা ক্লাস আমার নতুন করছো হয়তো, তাদেরকে একটা কথা বলি, যে আমি পুরনোদেরও বলে রেখেছি। সেটা হচ্ছে যে আমি যখন পড়াবো, আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বলি, বোথ। একটা টপিককে আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বলি, বলার চেষ্টা করি। যদি কোনোটা মিস করে যাই, হয়তো অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজ মিস করে যাই ফ্লোতে থাকলে, তখন মাইক্রোফোন অন করে বলবে যে সে আরেকবার ইংলিশে বলুন বা বাংলায় বলুন, যাই বলুন। যদি বুঝতে না পারো, আমি যখন বলি একটা টপিক ছেড়ে পরের টপিকে যাব, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি। যদি জিজ্ঞাসা নাও করি, তাহলেও বলবে যে আরেকবার একটু বলুন। অতএব আমার ক্লাস, স্পেশালি আমার ক্ষেত্রে আমি বলছি নতুনদের জন্য, আমার ক্লাস যখন ছাড়বে তখন যেন আজকের কন্টেন্টটা বুঝে যাও, মুখস্থ হবে না, বুঝতে যাতে পারো, সেই অবস্থায় করে তবেই ক্লাস থেকে বেরোবে। যদি বুঝতে না পারো বলবে, আমি চেষ্টা করব ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার। যদি না পারি, জেনারেলি হয় না, যদি না পারি তাহলে সেটা আমি নেক্সট টাইম দেব। স্পেশালি তোমাদের রেমিডিয়াল ক্লাসও আছে একটা করে সপ্তাহে, সেখানে যা যা টপিক বুঝছো না, নতুন পুরনো সবাইকে বলছি, যা যা বুঝছো না একটা খাতায় নোট ডাউন করবে। আমার রিলেটেড সাবজেক্ট, আমি যেগুলো স্পেশালি যেগুলো পড়িয়েছি সেগুলোর মধ্যে থেকে করলে ভালো হয়, তাহলে আমার বোঝানোটা একরকম হবে। আদারওয়াইজ দুজন দুরকম বোঝালে তোমাদের অসুবিধা হতে পারে। তাও জিজ্ঞাসা করতে পারো স্যারেরটা, ভালো হয় যদি আমারটাই করো। একটা জায়গায় নোট ডাউন করবে, ইনক্লুডিং ল্যাব থিওরি যা যা আছে। সেইখান থেকে রেমিডিয়ালে যখন আসবো, আমি তো অল্টারনেট উইকে আসি, যখন আসবো তখন সেগুলো সব ক্লিয়ার করে নেবে। ঠিক আছে? অনেক সময় অনেকে চ্যাট করো হোয়াটসঅ্যাপে, সব সময় সব পরিস্থিতিতে থাকি না যে ওটাকে বোঝাবার মতন। তাই যদি কোনো চ্যাটের রিপ্লাই না পাও, এরকম 2-3 জন করেছো, তাহলে ধরে বুঝতে পারবে যে কোনো অবস্থায় আছি, যে এই অবস্থায় বোঝাবার অবস্থায় নেই। ঠিক আছে? সেই ক্ষেত্রে নিজেদের কাছে কোশ্চেন গুলো একটু জমিয়ে রাখবে, রেমিডিয়ালে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, অনেক বক্তৃতা দিয়েছি, এবার ক্লাস শুরু করি। ফার্স্ট হচ্ছে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ফুয়েল। ফুয়েল ইউনিট 4 এর আন্ডারে ফুয়েল চ্যাপ্টারটা। দেখতে পাচ্ছ আশা করি সকলে স্ক্রিন, না দেখতে পেলে বলবে। তো এটা একটু বলতে বলতে যাই, একটু লোকে রিকল করতে করতে থাকো। হোয়াট ইজ ফুয়েল? ফুয়েল কাকে বলে, খুব সহজ ভাষায় যদি ধরি, যে ফুয়েল আমরা কাকে বলি।
কাকে বলি কি বলতে পারি এক কথায় একটু বলো, তারপর আমি আবার বলছি। যাকে জিজ্ঞাসা করবো যে সে সমস্ত বলার পর পদার্থ থেকে প্রচুর Anything পরিমাণে that can তাপ produce energy. আচ্ছা আমি বলি, হ্যাঁ ঠিক বলেছো। যারা নতুন তারা ভয় পেও না, ওরা একটু বলতে পারবে, কারণ ওরা অলরেডি এক দুবার শুনে নিয়েছে। তো এবার শোনো, এবার আমারটা শোনো, একবার ওদেরটা শুনবে, একবার আমাদেরটা শুনবে। আমারটা শুনবে। সেটা হচ্ছে ফুয়েল, যদি এক কথায় বর্ণনা করতে হয় হোয়াট ইজ ফুয়েল, সো ফুয়েল ইজ আ সাবস্টেন্স দ্যাট ক্যান প্রডিউস এনার্জি। এনার্জি জেনারেলি ইন টার্মস অফ হিট ইজ কল্ড ফুয়েল। যা কিছু বস্তু শক্তি উৎপন্ন করতে পারে তাকে আমরা ফুয়েল বা জ্বালানি বলে থাকি। শক্তি বিভিন্ন রকমের হয়, এখানে মূলত তাপ শক্তিটাকেই ধরা হয়। তাহলে আমি যদি জুড়ে বলি দুটো লাইন, তো যা কিছু তাপ শক্তি উৎপন্ন করতে পারে ইজ কল্ড ফুয়েল। এনিথিং দ্যাট প্রডিউস এনার্জি ইজ কল্ড ফুয়েল। সো ফুয়েল আর দ্য combustible substances that can produce heat and which heat are used in domestic and industrial purpose. যে তাপ শক্তিটাকে আমরা আমাদের রেগুলার কাজে, সেটা হতে পারে আমাদের গৃহস্থালী, হতে পারে শিল্প কাজে আমরা ব্যবহার করে থাকি। In our syllabus we normally concentrate on fossil fuel. এখানে আমরা জেনারেলি ফসিল ফুয়েলের উপরে বলতে থাকবো, কারণ ফসিল ফুয়েলটাই আমাদের সিলেবাসের অন্তর্গত। তাহলে এখানে কি ধরনের ফুয়েল আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো এক্সাম্পলে দেওয়া আছে, দ্যাট ইজ কোল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, চারকোল, কোক, etc. Producer gas, oil gas, these are the fuel that can produce energy in terms of heat. চলে আসি পরেরটায়, কম্বাশন অফ ফুয়েল। কম্বাশন কাকে বলে না, কম্বাশন হচ্ছে, কম্বাশনের বাংলা হচ্ছে দহন। পড়ে এসছো সকলে, এগুলো আগে পড়ে এসছো টু সাম এক্সটেন্ট। যা আমি সিলেবাসে পড়াবো তার মধ্যে মোটামুটি 40% তোমাদের জানা। তো যা কিছু, কম্বাশন বলতে কি বোঝায়? কম্বাশন বলতে বোঝায় দহন। দহন কি? বার্ন ইন প্রেজেন্স অফ অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে দহন। আমরা সকলে জানি কোনো একটা জিনিসকে পোড়াতে গেলে এয়ার লাগে। এয়ারের মধ্যে অনেক উপাদান থাকে। এয়ারে কি কি উপাদান থাকে আমরা সকলে জানি। তার মধ্যে বার্ন হতে গেলে জেনারেলি যেটা লাগে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমাদের লাগে বার্ন করতে গেলে। বোঝা গেল? আচ্ছা, তো মোস্ট অফ দ্য এনার্জি is released as heat, but sometimes light is also energy. কোনো কিছুকে পোড়াতে গেলে শুধু যে হিট তৈরি হয় তা নয়, আলো তৈরি হয়। তবে আলো এনার্জিটা অতটা এখানে আমরা যেটুকু পড়বো তাতে আলো, লাইট এনার্জিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে কিছু টার্ম তোমরা জেনে রাখো, সেটা হলো, কি হলো আবার আটকে গেল কেন, এই সেটা হলো যে 21% অফ এয়ার হ্যাভ অক্সিজেন, মানে বাতাসের 21% হচ্ছে অক্সিজেন। So this is a plenty of air is available to burn a particular substance completely. কম্বাশন শব্দটা, দহন, এটা কিন্তু বুঝলে, কম্বাশনের সাথে আরো দুটো টার্ম আছে যেটা আমাদের জানা খুব জরুরি অ্যাজ আ ইঞ্জিনিয়ার। দ্যাট ইজ কমপ্লিট কম্বাশন and incomplete combustion. Complete combustion means burn completely in presence of oxygen. When there is a ample amount or enough amount of oxygen is available, then the complete combustion is possible. একটা জিনিস পোড়ালে, নর্মাল একটা কাগজেও যদি আগুন লাগাও, হয় সেটা পুরোটা ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। অনেক সময় হতে পারে খানিকটা পুড়লো খানিকটা পুড়লো না, বা সেই কাগজটার মধ্যে কিছু হয়তো মেটেরিয়াল মিক্স ছিল যার জন্য সেটা পুরোটা প্রপারলি বার্ন হলো না। সো ইফ ইট ইজ কমপ্লিটলি বার্ন, যদি কাগজটা পুরোপুরি পুড়ে অ্যাশে কনভার্ট হয়ে যায়, দেন ইট ইজ কল্ড কমপ্লিট কম্বাশন। অ্যান্ড ইফ, যদি অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অক্সিজেন না পায়,
খানিকটা হলো না, যেটা আমি বলছি যে মিক্স থাকলে যেটা হয়। একটা প্লাস্টিককে যদি পোড়াও, একটা কাগজকে যদি পোড়াও, প্যারালালি পুড়িয়ে দেখো তো কিরকম বেসিসে পড়ে, প্লাস্টিকটার কিছু থেকে যাবে। কেন? সেখানে এমন কিছু কম্পাউন্ডস আছে যেগুলো পুরোপুরি বার্ন হয় না, যেগুলো অদাহ্য, নন কম্বাসেবল। সো ইন দ্যাট কেস এরকম যদি কিছু থেকে থাকে এবং যদি অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অক্সিজেন हेलो मैम। हेलो मैम। हेलो ম্যাম ইউ আর নট অডিয়েবল। মনে হয় আমরা কথাটা শুনতে পাচ্ছি না। আরে ম্যাম কোনো একটা কাজে গেছে, আসছে এক্ষুনি। হ্যালো ম্যাম। ম্যাম তো লিভ করে গেছে। ম্যাম মনে হয় কোনো প্রবলেমে আছে, কিছুক্ষণ পর মনে হচ্ছে আসবে। আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। यस मैम। Yes, আচ্ছা দাঁড়াও, দাঁড়াও Yes, দাঁড়াও, ma'am. আমি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দাঁড়াও আমি আবার ঢুকছি, একটু দাঁড়াও। হ্যাঁ, এটা আমি মোবাইল থেকে ঢুকেছি, তাহলে স্ক্রিন শেয়ার হবে না। আমি দাঁড়াও, আমি একটু টাইম দাও, আমি আবার ঢুকছি। তো যেটা বলছিলাম, কোনটা বলছিলাম, কম্বাসন। শুনতে থাকো আপাতত। কম্বাসন ইজ টু টাইপ, কমপ্লিট এন্ড ইনকমপ্লিট। আমি যে প্রশ্নটা করতে গিয়ে কানেকশনটা কেটে গেল, সেটা হচ্ছে যে কমপ্লিট কম্বাসন আর ইনকমপ্লিট কম্বাসনের একটা মেন যেটা তফাৎ, সেটা হচ্ছে, যেটা আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি হয়, যে প্রোডাক্টের টেকনিক্যাল তফাৎ যেটা বলতে চাও, যে প্রোডাক্টগত ভাবে আমরা বুঝতে পারি যে আমার কম্বাসনটা কমপ্লিট হয়েছে না ইনকমপ্লিট। কেউ বলতে পারো সেই প্রোডাক্টটা কি? ম্যাডাম কারণটা ম্যাম বলুন। বলবেন? কমপ্লিট কম্বাসনে ম্যাম সিও তৈরি হয়, আর ইনকমপ্লিট কম্বাসনে CO2 তৈরি হয়। তো CO2 টা হচ্ছে পলিউটেন্ট, আর সিওটা পলিউটেন্ট নয়। ম্যাম উল্টো উল্টো বললে। উল্টোটা হ্যাঁ, উল্টো জাস্ট ধরে উল্টে গেছে। ইওটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাসনে তৈরি হয়। ও সরি ম্যাম, আমি উল্টে দিয়েছি। সরি। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, কোনো ব্যাপার না। বুঝেছো, সেটা উল্টে গেছে, নো প্রবলেম। সো যা বাবা, তো এখান দিয়ে ঢুকতেই পারছি না। হ্যাঁ, এবার শুরু হচ্ছে। আচ্ছা, তো যেটা হয় হচ্ছে
যে কমপ্লিট কম্বাশন আর ইনকমপ্লিট কম্বাশনে কমপ্লিট, তারা নতুন, তারা বলি আবার শোনো। এটা হচ্ছে, আচ্ছা আমাকে একটু রিপ্রেজেন্টার আবার করে দেবেন স্ক্রিনের, আমি ঢুকেছি এই মাত্র, দেখুন আরেকটা। হ্যাঁ একটু দাঁড়ান, আমি ঢুকছি। শুনতে পাচ্ছ এবার? শুনতে পাচ্ছ? Yes, ma'am. Yes, madam. Yes, স্ক্রিন madam. শেয়ার করেছি, দেখতে পেয়েছো? Yes, ma'am. হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, কি যে হলো Yes, বুঝলাম ma'am. না, যাই হোক। দাঁড়াও আবার শেয়ার করি। হ্যাঁ, তো যেটা কথা হচ্ছিল, কম্বাশন টু টাইপের হয়। ইফ ইট ইজ কমপ্লিট কম্বাশন, দেন কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড, CO2. CO2 ইজ নট আ পলিউটেন্ট, দ্যাটস ওয়াই কমপ্লিট কম্বাশন হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ইন, যেটা এখানে দেখো দিচ্ছি, the carbon oxidizes to carbon dioxide and the hydrogen oxidizes to water. Complete combustion হলে দুটো জিনিস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এই হচ্ছে তার রিয়াকশন। If the combustion is complete, then carbon dioxide and water is produced. And if it is incomplete combustion, তাহলে কি হয় না, in case of incomplete combustion, there are carbon monoxide is produced, that is CO. CO and water. And carbon monoxide is obviously pollutant. এটা কিন্তু কার্বন মনোক্সাইড কিন্তু একটা পলিউটেন্ট, যেটা খুব বেশি পরিমাণে মানুষ যদি ইনহেল করে, তাহলে আমাদের হিমোগ্লোবিনে যত অক্সিজেন ক্যারি হয় সেখানে কার্বন মনোক্সাইড রিপ্লেস হয়ে যায়। মানে সহজ কথায়, আমাদের ব্লাডে তো অক্সিজেন ক্যারি করে ব্রেনে যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টে যায় বলি তো আমরা বাঁচি। সেখানে যদি বেশিক্ষণ অক্সিজেনটাকে রিপ্লেস হয়ে কার্বন মনোক্সাইড চলে আসে, তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে খারাপ, এবং খুব বেশি মাত্রায় চলে গেলে সেটা ফ্যাটালও হয়ে যায়। যাই হোক, আচ্ছা, this carbon particle or is known as soot, SOOT. Soot is a particle Ma'am. that generally, হ্যাঁ বলো। ম্যাম বলছি, আপনি কি ক্লাসের পর এই পিডিএফটা দিয়ে দেবেন গ্রুপে? হ্যাঁ, একদম দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, so the carbon, that the material is considered as soot, SOOT. Soot means those who are come out due to incomplete combustion. A carbon generated the blacky material, একটা গাড়ির ধোঁয়া থেকে যে ব্ল্যাক টাইপ অফ ধোঁয়াটা বেরিয়ে আসে, তার মধ্যে one of the large amount of particle is that soot particle. So complete combustion and incomplete combustion এখানে শেষ হলো। তাহলে এতক্ষণ আমি কি পড়ালাম, একটু মাঝে মানে ইন্টারাপ্ট হয়েছিল, সেটা হচ্ছে যে ভালো করে একটু, মানে নতুনদের স্পেশালি বলছি, পুরনোরা ধরতেই পারছো কি হচ্ছে, নতুনদের বলছি একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে যে পড়ালাম এখনো অব্দি ফুয়েল, দ্যাট ইজ ইয়োর ইউনিট নাম্বার 4, সিলেবাসটা খুললে দেখতে পাবে, কেমিস্ট্রি অফ ফুয়েল। ফুয়েলের প্রথম যেটা পড়িয়েছি, ডেফিনেশন অফ ফুয়েল, এনিথিং দ্যাট প্রডিউস এনার্জি ইজ কল্ড ফুয়েল। তারপর পড়িয়েছি ফুয়েল, দেয়ার আর জেনারেলি আমাদের সিলেবাসে আছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে মাটির নিচে যেগুলো থাকে সেগুলো। ফুয়েলের আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কম্বাশন। কম্বাশন অফ ফুয়েল, কিছু টার্ম আমাদের এই ফুয়েল চ্যাপ্টারটা করতে গেলে লাগে, তার মধ্যে প্রথম হচ্ছে কম্বাশন। Combustion means burn in presence of oxygen. This type of burning can happen in two ways. One is complete combustion, which emit carbon dioxide and water, and another is, which is very much harmful, that is incomplete combustion. Incomplete combustion হচ্ছে, that is burn
in presence of inadequate oxygen, মানে অক্সিজেন ছিল কিন্তু adequate অ্যামাউন্টে ছিল না, যতটা দরকার ততটা ছিল না। তো burn in presence of inadequate oxygen, so that is called incomplete combustion. Incomplete combustion emit carbon monoxide, which is a pollutant, some carbon and water. এই অবধি এসছিলাম। যারা নতুন তাদেরকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, কোনো কি অসুবিধা আছে? থাকলে বলো, না বুঝে এখান থেকে No. যাবে না। নো আচ্ছা, ম্যাম। সবাই বলবে, No. যদি দুজন, হ্যাঁ দুজন বলছে মানে যে একজন না বুঝলে বলবোই না এরকম কথা নয়, ঠিক আছে? যদি দেখছো সবাই হ্যাঁ বলছে অথচ তোমার কোনো পার্টিকুলার একটা মানুষকে বলছি, আগেও বলেছি আবারও বলছি, নতুন পুরনো নির্বিশেষে পার্টিকুলার একটা মানুষের যদি মনে হয় যে না বুঝিনি, সমস্ত লজ্জা ত্যাগ করে বলবে। নেক্সট হচ্ছে টাইপস অফ ফুয়েল। ফুয়েল ক রকমের হয়? ছোটবেলা থেকে অনেক ভাবে পড়েছো। প্রথম তোমরা যেটা একদম ছোটবেলায় পড়ো সেটা হচ্ছে স্টেট, অ্যাকর্ডিং টু স্টেট, মানে সলিড, লিকুইড, গ্যাস। এখানে আমরা পড়বো অ্যাকর্ডিং টু অকারেন্স, অন দ্য বেসিস অফ অকারেন্স, মানে কিভাবে পাচ্ছি। ফুয়েল একটা জিনিস মনে রাখবে, নেচারে যা আছে আমরা মানুষ শুধু একটু অদল বদল করে ব্যবহার করি, স্লাইটলি লিটল বিট অল্টারেশন। তৈরি কেউ করতে পারি না, কেউ বলতে পারবে না, কেউ দাবি করতে পারবে না যে আমি ফুয়েল তৈরি করতে পারি। So on the basis of occurrence, there are two types of fuel. One is primary fuel, another is secondary fuel. Primary means that directly comes out from the source. যেগুলো আমরা ডাইরেক্ট সোর্স থেকে পাই তাকে বলা হয় প্রাইমারি ফুয়েল। প্রাইমারি ফুয়েল তিন ধরনের হয়। ইন কেস অফ সলিড, যদি স্টেট হিসাবে এবার দেখতে যাও, অ্যাকর্ডিং টু স্টেট সবচেয়ে প্রথম যেটা কমন হচ্ছে কোল, অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট হচ্ছে উড, কাঠ। কাঠের সমস্যাটা একটাই, যেটার কিছু লিমিটেড অ্যাপ্লিকেশন, সব জায়গায় ব্যবহার হয় না, তাই সেই হিসাবে উঠতে পারেনি কাঠটা। আদারওয়াইজ কোল খুবই ভ্যারাইটি অ্যাপ্লিকেশন আছে, যে কারণে এখনো অব্দি কোলকে রিপ্লেস করতে পারেনি কমপ্লিটলি কেউ। যাই হোক, সেকেন্ড হচ্ছে লিকুইড ফুয়েল। লিকুইড ফুয়েল মিনস মাটির নিচে একটা সার্টেন লেয়ারে একটা ডেন্স সেমি সলিড অর সেমি লিকুইড যাই বলবে একটা লিকুইড ফুয়েল থাকে, which is called petroleum oil, যাকে বাংলায় পড়ে এসছো পেট্রোলিয়াম তৈল। So that petroleum oil is your liquid primary fuel, and after that the mineral oil, খনিজ তেল যাকে বলে। Third one is gaseous fuel. মাটির নিচে যেখানে পেট্রোলিয়াম অয়েল থাকে, at that layer there is a certain amount of gas is also found, where beneath the earth, where is the petroleum layer has been found, there is another layer of gases which is known as the natural gas. যেখানে পেট্রোলিয়াম তৈল পাওয়া যায় তার উপরেই একটা গ্যাস ফর্ম করে থাকে, ন্যাচারাল গ্যাস, which is also a ফুয়েল। এটাকে ডাইরেক্টলিও তুলে পিউরিফাই করে ব্যবহার হয়, এখান থেকে অন্যান্য ফুয়েলও কনভার্ট করা হয়, যেটা পরে আসবো। তো যাই হোক, these are all the primary fuel. Next is the secondary fuel. Secondary fuels means those are prepared from primary. Prepared, the word prepared is not right. That means those who are converted from primary. যারা আমরা প্রাইমারি থেকে যাদেরকে লিটল বিট কনভার্ট করে ব্যবহারযোগ্য করেছি, those are called secondary fuel. Those who are comes from primary. So secondary are, in case of solid, these are charcoal, coke. In case of liquid, petrol, diesel, kerosene. In case of gaseous, there are plenty: coal gas, water gas, producer gas, LPG, LNG, CNG. এখানে কিছু নাম চেনা, কিছু নাম চেনা নয়। ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস শোনোনি এর আগে, শোনার কথা নয়। এটা হচ্ছে খুব সংক্ষেপে জেনে রাখো, পরে আবার যখন ডিটেলে যাব ঢুকবো। এটা হচ্ছে কোল থেকে তৈরি হয় একটা গ্যাস। কোল তো সলিড, সব জায়গায় ব্যবহার করা যায় না। তো এমন এমন জায়গা যেখানে সলিড ফুয়েল ইউজ করা যায় না, অথচ লিকুইড বা গ্যাসিয়াস ফুয়েল হলে সুবিধা হয়, সেই সমস্ত জায়গায়, অর্থাৎ ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশনের দিকে তাকিয়ে এই ধরনের ওয়াটার গ্যাস বা প্রডিউসার গ্যাস তৈরি করা হয়। ওয়াটার গ্যাস ইজ আ মিক্সচার অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস, অ্যান্ড প্রডিউসার গ্যাস is a mixture of carbon monoxide with nitrogen gas. ঠিক আছে, মেজর
বাকি আরো থাকে, these are the basic compositions. And apart from this there are the LPG, liquid petroleum gas, যেটা সবার বাড়িতে আছে। অটো চলে LPG তে আমাদের এখানে। Another is CNG. CNG হচ্ছে compressed natural gas. compressed natural gas হচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে তো পাচ্ছে লোকজন। Yes, Yes, ma'am. ma'am. একটু ধরো তো, কেন তোমাদের HOD স্যার ফোন করছেন? Okay, so LPG, that is liquid petroleum gas, and another is CNG, compressed natural gas, and these all are produced from the petroleum oil, মানে পেট্রোলিয়াম অয়েলকে কনভার্ট করে তাকে এই LPG বানানো হয়। CNG is sort of পেট্রোলিয়াম অয়েল এন্ড ন্যাচারাল গ্যাসের মিক্সিং এ করা হয়। LNG হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? তো এই আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু? ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে? The calorific value of a fuel is defined as the amount of heat liberated when a unit mass of fuel is burnt completely. Calorific value বলতে বোঝায় যে একটা amount of heat, একটা নির্দিষ্ট পরিমাণ heat is liberated when a unit mass of fuel is burnt completely. অর্থাৎ একটা নির্দিষ্ট ওজনের ফুয়েলকে বাতাসের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির বা ওই ফুয়েলের, পার্টিকুলার ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু বলে। ক্যালোরিফিক ভ্যালু তোমরা আগেও ফিজিক্সে পড়েছো, ক্যালোরিফিক মান বলে থাকতো, থার্মোডাইনামিক্সের যে পার্টগুলো তোমরা মাধ্যমিকের কথাই বলছি থাকে, তাতে পেয়ে এসছো। সো দ্য ক্যালোরিফিক ভ্যালুটা কি হলো তাহলে? যে ইফ উই বার্ন আ সার্টেন অ্যামাউন্ট অর ইউনিট অ্যামাউন্ট, সার্টেন মানে যে কোনো নিলে হবে না, ধরো 1 গ্রাম কয়লা নিলে, উই বার্ন 1 গ্রাম অফ কোল in presence of air completely. The amount of heat is liberated is 500 calorie. 500 ক্যালোরি তাপ উৎপন্ন হলো। So the calorific value will be 500 calorie per gram of that particular coal. বোঝা গেল? আচ্ছা, বোঝা না গেলে বলবে। আজকে খুব ডিস্টারবেন্স হচ্ছে। What is the unit of calorific value? Calorific value মানে ইউনিট কি? সেটা হচ্ছে, it is expressed in terms of unit or heat, that is, এগুলো হচ্ছে ইউনিট। একটু ভালো করে দেখো স্ক্রিনে। CGS, that is the calorie per gram. যদি CGS হয় দেখবে খেয়াল করে দুটোই যেন হয়, ছোট ছোট নিউমেরিক্যাল করার সময় এগুলো একটু লাগে। ক্যালোরি পার গ্রাম, গ্যাসিয়াস ফুয়েল ক্যালোরি পার সেন্টিমিটার কিউব,
আচ্ছা, আমাদের এখানে খুব চলে হচ্ছে এসআইটা, সিজিএস আর এসআই এই দুটো আমাদের এখানে বেশি চলে, মানে জুল পার কেজিটা চলে আর ক্যালোরি পার গ্রামটা চলে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় কিলো ক্যালোরি পার কেজিটা দেখা যায়। এখান থেকে একটা কথা বলি, কিলো ক্যালোরি পার কেজি আর ক্যালোরি পার গ্রামটা কিন্তু অলমোস্ট সেম, মানে দুটোই যদি 1000 দিয়ে ভাগ করো একটা থেকে আরেকটাই চলে যাবে, হাজারের তফাৎ। তো দিজ আর দ্য ইউনিটস দ্যাট আর used in to express the calorific value, ঠিক আছে? আচ্ছা, এই অবধি আশা করি অসুবিধে নেই। নেক্সট হচ্ছে there are two ways to estimate calorific value। এই যে আমরা ক্যালোরিফিক ভ্যালু গুলো পড়ছি, মানে কি কোন ফুয়েলের কিরম ক্ষমতা, এটা জানার জন্য আমাদের ক্যালোরিফিক ভ্যালু হেল্প করে। ক্যালোরিফিক ভ্যালু এবার যখন এক্সপ্রেস করা হয়, যখন একটা ফুয়েল মার্কেটে আসে, তার গায়ে কিছু প্যারামিটার থাকে। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সিভি ভ্যালু। সিভি ক্যালোরিফিক ভ্যালু, সি ফর ক্যালোরিফিক, ভি ফর ভ্যালু। তো ক্যালোরিফিক ভ্যালু বা সিভি ভ্যালু দু রকম ভাবে এক্সপ্রেস করা যায়। ওয়ান ইজ হায়ার অর গ্রস ক্যালোরিফিক ভ্যালু, অ্যানাদার ইজ লোয়ার অর নেট ক্যালোরিফিক ভ্যালু। হায়ার অর গ্রস শব্দগুলো ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে। হায়ার অর গ্রস ক্যালোরিফিক ভ্যালু, লোয়ার অর নেট ক্যালোরিফিক ভ্যালু, হলো। আচ্ছা, এবার তাহলে কি দাঁড়ায়, চলে আসি হায়ার। এখানে আমি একটু স্টুডেন্টদের যারা ছিলে আগে ক্লাসগুলোতে তাদেরকে একটু বলি, একটু ডিসকাস করো হায়ার ক্যালোরিফিক ভ্যালু যদি মনে থেকে থাকে, যার মনে আছে। হায়ার, তখন ভালোই রেসপন্স করেছিলে। হায়ার ক্যালোরিফিক ভ্যালু বলতে তুমি যদি খুব সহজ ভাবে কোনো একটা ক্লাস 5-6 এর বাচ্চাকে বোঝাতে হয়, কি বলবে? এনিওয়ান? তারপর আমি বোঝাবো, যাদের নতুন চিন্তা করো না, আমি আবার বলবো। এনিওয়ান, যে কোনো একজন একটু প্রম্পট করলে ভালো হয়। ম্যাম, যদি আমরা কোনো ইউনিট মাস অফ ভলিউমকে যদি মানে ইন প্রেজেন্স অফ এয়ারে যদি আমরা কমপ্লিটলি বার্ন করাই, তাহলে যেই হিট, যে মানে কি বলবো, মানে যেই হিটটা উৎপন্ন হচ্ছে সেই হিটটা আবার রুম টেম্পারেচারের সাথে মিলে যাচ্ছে। তো এই যে হিটটা যে জেনারেট হলো, সেটা কি আমরা বলছি এইচসিভি। হ্যাঁ, হলো, অতটা ম্যাম ক্লিয়ার হলো না। আর কেউ বলতে চাও? ম্যাম যদি একটা বলো। ইউনিট মাস অফ কোলকে বা কিছুকে যদি আমরা বার্ন করাই, বার্ন করানোর পর যে অ্যাশটা বেরোবে, ঠিক আছে, ওই অ্যাশটার হিটটা প্লাস মানে রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে অ্যাশটার হিটটা প্লাস কোলের হিটটা দুটো একসাথে যদি মেলাই, ওইটাই হবে হায়ার ক্যালোরিফিক ভ্যালু। আর যদি অ্যাশটার হিটটা আমি ছেড়ে দিই, মানে শুধু কোলের হিটটাকে যদি আমি কনসিডার করি, তাহলে ওটা লোয়ার ক্যালোরিফিক ভ্যালু আর নেট ক্যালোরিফিক ভ্যালু। বাহ, তুমি কি সৌম্যদীপ না? হ্যাঁ, সৌম্যদীপ দাস ম্যাম। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, একদম ঠিক, খুব ভালো বলেছে। সেটা হচ্ছে, এবার আমি বলি খুব সহজ ভাবে বোঝালে, আমি একটা কয়লাকে পুড়াচ্ছি, একটা নির্দিষ্ট ওজনের কয়লাকে আমি বার্ন করলাম। বার্ন কেন করছি? ধরো কিছু একটা হিট আমি পেতে চাই, কিছু একটা, শুধু খুব স্বাভাবিক ঘরের জিনিস দিয়ে বলছি, রান্না, আগের বারও তাই বুঝিয়েছিলাম। রান্না করছি আমি একটা নির্দিষ্ট ওজনের কয়লা দিয়ে। তো রান্নাটা করার পর আমার যে রান্নাটা, যেটা মাংস, ধরে নাও চিকেন, সদ্য খেয়ে যে যা খেয়ে এসছো সেটাকেই ভাবো, ধরো 1 কেজি মাংস রান্না করলে। তো মাংস রান্না করার পর, মাংস রান্না করতে যে হিটটা লাগলো, সেটা হচ্ছে ওই কয়লা থেকে পাওয়া তার মেইন হিট পেলাম। এবার মাংসটা হয়ে গেল, আমি নিয়ে চলে গেলাম, উনুনটা বন্ধ করে দিলাম। উনুনটা তো, এটা গ্যাস নয়, একবারে বন্ধ হয়ে যায়। উনুনের কিছু হিট থাকে, বা নর্মাল আমরা গ্যাসের কথাই যদি চিন্তা করি, একটা চাটুতে কিছু করলে, তুমি গ্যাসের বার্নারটা অফ করে দিলে, কিছু তো হিট সেই চাটুটাতে থেকে যায়। তো সেই রকম তুমি মাংসটা করে নিয়ে যাওয়ার পর যতই তুমি সাপ্লাই বন্ধ করে দাও, কিছুটা হিট তো থেকে গেল সেই উনুনটার, সেটা গ্যাস হোক বা মাটির উনুন হোক, কিছুটা হিট থেকে গেল। সেই হিটটাতেও আমি নেক্সট আরো 1 কেজি মাংস না করতে পারি, কোনো ছোটখাটো জল গরম বা চা এগুলো তো করতেই পারি। তাহলে আমার কাছে কি হলো, ওই কয়লা থেকে পাওয়া হিটের 2 রকম ব্যবহার হলো। 1, মাংসটা, আর 2 হচ্ছে যদি চা বা জল কিছু করে থাকো সেটা। তাহলে মাংসের হিট আর চায়ের হিট মিলে হলো হায়ার ক্যালোরিফিক ভ্যালু বা গ্রস। গ্রস মানে পুরোটা, এর বেশি কিছু আর পাওয়া যেত না। দিস ইজ কল্ড গ্রস ক্যালোরিফিক ভ্যালু।
আর যদি মাংসের হিটটাকে শুধু নিয়ে নিই, আমি রান্না হয়ে গেছে দৌড়ে খেতে চলে গেলাম, চা গরম করলাম, কি চা দরকার কি চা দরকার নয় অত ভেবে দেখলাম না, তাহলে আমি কি পেলাম? শুধু মাংসের হিটটা। তাহলে দ্যাট ইজ কল্ড নেট বা লোয়ার ক্যালোরিফিক ভ্যালু, মানে যেটা না পেলে নয়, ওইটা নিতেই এসছিলাম। এই হচ্ছে আমার টোটাল অ্যাকচুয়াল ডেফিনিশন। পরীক্ষার সময় এইভাবে লিখতে যেও না, টিচার হার্ট ফেল করবে। সেখানে একটা ভালো ভাষা দেবে। ইট ইজ কনসার্ন দ্যাট উইথ দ্য হাইড্রোজেন কন্টেনিং ফুয়েল, এগুলো জেনারেলি হাইড্রোজেন কন্টেন্ট ফুয়েলের ক্ষেত্রে ভ্যারিটা বেশি করে। কেন করে একটু বাদেই বুঝতে পেরে যাবে। দ্য অরিজিনাল হিট অ্যান্ড দ্য প্রোডাক্টস অফ কম্বাশন, প্রোডাক্টস অফ কম্বাশন মানে পোড়াবার পর যে ছাই বা হেন তেন যেগুলো পড়ে থাকে, the products of combustion are getting cooled down at room temperature, সেগুলোকে আস্তে আস্তে রুম টেম্পারেচারে ঠান্ডা করা হলো। ঠান্ডা করার পর যে ল্যাটেন্ট হিটটা পাওয়া গেল, মানে একটা জিনিস আস্তে আস্তে হিটটা রিলিজ হচ্ছে ল্যাটেন্ট হিট হিসেবে, যেটা এটা লিন তাপ বলে, সেই মূল তাপ এবং লিন তাপকে একসাথে করলে হয় হায়ার ক্যালোরিফিক ভ্যালু। এখানে একটা ডেফিনেশন আমি লাস্ট প্যারাটা যেটা এক্ষুনি দিলাম, দ্যাট ইজ দ্য ডেফিনেশন। পরীক্ষার সময় শুধু এইটুকু লিখলেও চলবে হায়ার ক্যালোরিফিক ভ্যালু ডেফিনেশন হিসাবে। কি? হায়ার ক্যালোরিফিক ভ্যালু ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট produced when unit mass of fuel is burned completely and the products of combustion were cooled down at room temperature. কি দাঁড়ায় না, আমি একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েলকে বাতাসের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করার পর সমগ্র যে পরিমাণ তাপটা উৎপন্ন হলো এবং অবশেষটাকেও তার হিটটাকেও যদি আমি সম্পূর্ণভাবে নিয়ে নিই, তাহলে একত্রিত হিটকে বলা হয় হায়ার ক্যালোরিফিক ভ্যালু। দেখে নি লোয়ারটা কি? লোয়ার মানে শুধু মাংস। তো লোয়ার ক্যালোরিফিক ভ্যালু ইজ দ্য নেট অ্যামাউন্ট অফ হিট produced on burning of a unit mass of fuel completely and the latent heat is permitted to escape or the products are permitted to escape. মানে আমি মাংসটা গরম করেই খেতে বসে গেছি, বাকি যে হিটটা ছিল সেটাকে আমি ছেড়ে দিয়েছি, ও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে নষ্ট হয়ে গিয়েছে, তাকেই বলা হয়েছে পারমিটেড টু এসকেপ, ওকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। সো দা অরিজিনাল হিট অর দ্য ফার্স্ট হিট, তাকে আমরা বলবো লোয়ার অর নেট ক্যালোরিফিক ভ্যালু। এটাকে বারবার বোঝানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে পরীক্ষার সময় আসে এবং আসার পর আমরা যেটা দেখতে পাই যে মানুষ ছেলেপুলে বোঝে কিন্তু একটা জেনারেল ডেফিনেশনে লিখে উঠতে পারে না। বা ডেফিনেশন মানে, এখানে একটা কথা বলে দিই, কলেজে আমরা যেমন স্কুল টুলে দেখতাম একদম ডেফিনেশন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড হতে হবে, এখানে মানে ধরো এই লটা ছাড়া, এখন তুমি যদি বলো যে থার্মোডাইনামিক্স এর লকেও আমি নিজের ভাষায় লিখবো তাহলে একটু মুশকিল আছে, আদারওয়াইজ এই ধরনের জেনারেল ডেফিনেশন গুলোকে নিজের ভাষায় লেখা যায়, আপার গ্রেডের পড়াশোনাগুলোতে এটা হয়। তো সেক্ষেত্রে বলবো না যে আমার লেখাটাই পড়তে হবে বা কোনো পার্টিকুলার একটা বইকে মুখস্থ করে যেতেই হবে, একটা ওয়ার্ডও বাদ দেবে না, কিন্তু চেষ্টা করবে একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন যেখান থেকেই হোক, এটা হোক বা যেখান থেকেই হোক দেওয়ার, ঠিক আছে? এবং তার জন্য বোঝাটা খুব জরুরি। আচ্ছা, আগেই আমি বলেছি যে হাইড্রোজেন কন্টেন্ট সাবস্টেন্সের ক্ষেত্রে এই হায়ার বা লোয়ারটা একটু ম্যাটার করে। কেন না, সেখানে হায়ার বা লোয়ারের ডিফারেন্সটা কি? দ্য ল্যাটেন্ট হিট অফ দ্য কম্বাশন প্রোডাক্ট, অর্থাৎ ছাইয়ের লিন তাপ। খুব সহজ ভাষায় বলি, ছাইয়ের লিন তাপ। তাহলে সেই লিন তাপ কনসিডার করতে গেলে পার্টিকুলার সেই ফুয়েলে কতটা হাইড্রোজেন আছে এটা জানা খুব জরুরি। ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলার ডেরিভেশনটা নেই, তাই ডেরিভেশনে আমি যাচ্ছি না, গিয়ে সময় নষ্ট করছি না। তো শুন, লোয়ার ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে হায়ার ক্যালোরিফিক ভ্যালু মাইনাস ল্যাটেন্ট হিট অফ ওয়াটার ভেপার ফর্মড, HCV মাইনাস 0, লাস্টের লাইনটা দেখো 0.09 H। 0.09টা কোথা থেকে এসছে? দিস ইজ আ কনস্ট্যান্ট, তোমরা একে কনস্ট্যান্ট হিসাবেই অ্যাকসেপ্ট করো। এর একটা জেনারেল নিউমেরিক্যাল ডেরিভেশন আছে, সেটা আমি যাচ্ছি না। 0.09 H মানে হাইড্রোজেন ইন্টু 537, এটা কোনো কোনো ক্ষেত্রে 587ও থাকে, দ্যাট ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ওয়াটার ইন CGS ইউনিট।
দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা লোয়ার থেকে হায়ার বা হায়ার থেকে লোয়ারে যেতে পারি। অর্থাৎ একটা ডেটা থাকলে আমি আরেকটা ডেটায় পৌঁছে যেতে পারি হায়ার লোয়ারে। এক্ষেত্রে বলে রাখি, কোনো ফুয়েলের যখন মার্কেটে আসে তখন তার হায়ার বা লোয়ার মেনশন করা থাকে না, গ্রস নেট কিছুই মেনশন করা থাকে না, জাস্ট থাকে হচ্ছে সিভি ভ্যালু। তো কিছু যদি মেনশন না করা থাকে তাহলে বুঝবে ওটা হায়ার, কারণ কোম্পানি, ম্যানুফ্যাকচারার অর দা রিফাইনার সবসময় চেষ্টা করবে গ্রসটাই দেওয়ার, হ্যাঁ, টোটাল ম্যাক্সিমাম। তার মানে এই নয় যে তুমি ম্যাক্সিমামটা সবসময় পেতে পারো, সবসময় পাবেও না, পায়ও না। তো এই হলো হায়ার বা লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। নেক্সট, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড ফুয়েল? একটা ভালো ফুয়েলের কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে? খুব সহজে মাঝে মাঝে আমাদের কিছু ছোট ছোট কোশ্চেন আসে, আমরা তখন নম্বর দেখবো, 2 নম্বর না 3 নম্বর, সেই দেখে আমরা লিখবো। 2 নম্বর থাকলে 4টে দেবে, 3 নম্বর থাকলে 5-6টা দেবে, এরকম। তো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া? ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা এতক্ষণ আমরা নিয়ে পড়াশোনা করলাম, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু শুড বি হাই। ক্যালোরিফিক ভ্যালুটা হাই হতে হবে, এক। সেকেন্ড, it shouldn't have any harmful gas. এর কোনো harmful গ্যাস থাকবে না। কার? ফুয়েলে harmful গ্যাস থাকবে না। নেক্সট, it must have less amount of non-combustible material. এর নন কম্বাসেবল মানে অদাহ্য বস্তু যত কম হয় ততই ভালো, বোঝা গেল? নেক্সট, it must have moderate ignition temperature. অর্থাৎ ইগনিশন টেম্পারেচার মানে, ইগনিশন টেম্পারেচারটা আসছি, আগে দেখে নাও, সবার শেষে ইগনিশন টেম্পারেচারটা বুঝিয়ে দেবো। ইগনিশন টেম্পারেচারটা মাঝারি হতে হবে। কি ইগনিশন টেম্পারেচার আসছি পরে। It shouldn't have any unpleasant odor. কোনো গন্ধ থাকবে না, যার গন্ধ আনপ্লেজেন্ট মানে যে গন্ধটা তোমার ভালো লাগছে না, পোড়া গন্ধ, পলিউটেন্ট, যে গাড়ির ধোঁয়াগুলোর গন্ধ, কি ভাল লাগে? ভাল লাগে না। তো যত কম হবে তত ভালো। Should have, হ্যাঁ কি বলছো? কেউ কিছু বললে? হ্যালো, ওকে, কেউ যদি আবার কানেক্ট শুনতে পাও আমাকে একটু বলে দিও কি বলছে। It shouldn't give any unpleasant হ্যালো ম্যাম, odor. আমি বলেছিলাম, বলো। বলছি আমি মাথা ঢুকলাম কিছুক্ষণ কি বলে, মানে চালু ছিল একটু busy ছিল। তোমার নেটওয়ার্ক ভালো নেই, আমি কিছু বুঝতে পারছি। বলছি কিছুক্ষণ আগে কি বলেছিলেন আপনি? কি বলেছি? আপনি কিছুক্ষণ আগে মানে 1:50 থেকে কিছু না কিছু বলে যাচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বোধহয় পড়াচ্ছি আমার মনে হয়। So it should have moderate velocity of combustion. মানে একটা ফুয়েল বার্ন হলে খুব ফাস্ট বার্ন হয়ে গেলেও যেমন অসুবিধা, সেই হিটটার ইউজ হওয়ার আগেই খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার খুব স্লোলি হিট তৈরি হলেও অসুবিধা। সো ইট ইজ আ মডারেট ভেলোসিটি অফ কম্বাশন। এটা এমন একটা ভেলোসিটিতে তুমি হিটটা পাবে যেটা তুমি কাজে লাগাতে পারো। ইট শুড বি ইকোনমিক্যাল। সমস্ত গুণ থাকার সাথে সাথে এটা ইকোনমিক্যাল হতে হবে বা পকেট ফ্রেন্ডলি হতে হবে। এর দাম এমন হতে হবে যেটা মানুষ পারচেস করতে পারে। পারচেস করতে না পারলে সে ফুয়েল যতই উপকারী হোক কিছু যায় আসে না। it should burn with efficiency without much smoke. যত ধোঁয়া কম হয় তত ভালো, মানে হার্মফুল গ্যাস আর ধোঁয়া দুটো কাছাকাছি, 2 নম্বর আর 8 নম্বর পয়েন্টার খুব একটা তফাৎ নেই। It should be easy to handle and transport. একটা ফুয়েলের কস্ট, এই যে তুমি পেট্রোলটা যে আজকে যাই না এখন কত চলছে, 77-78 কত একটা লিটার প্রতি যাই চলছে, তো এটার মধ্যে কিন্তু অনেক দাম লুকিয়ে আছে। তার মধ্যে রিফাইনারি যারা করছে, যে বয়ে আনছে, যে পেট্রোল পাম্পে বেচা চলছে, গভর্নমেন্ট ট্যাক্স, এর সাথে সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। ফুয়েলটা রিফাইন্ড সেকশন থেকে এই পেট্রোল পাম্প অব্দি আসতে যে খরচাটা হয়েছে সেটাও কিন্তু ফুয়েলের দামের মধ্যেই আছে। সো হ্যান্ডলিং অ্যান্ড ট্রান্সপোর্ট কস্টটাও খেয়াল রাখতে হয়। যেমন ধরো সলিড কয়লা, এর হ্যান্ডলিং বা ট্রান্সপোর্ট কস্ট ভীষণই কম, মিনিমাম,
তুমি যেভাবে সেভাবে নিতে পারো, ব্যাগে করেও খোলা আকাশের নিচে নিয়ে চলে যেতে পারবে। কয়লার যে গাড়িগুলো আসে, যে ট্রেন মালগাড়িগুলো নিয়ে আসে, দেখেছো তো কিভাবে আনে, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সব করতে করতে আসছে। কিন্তু এটা পেট্রোল, ডিজেল, লিকুইড বা গ্যাসিয়াস যে কোনো কিছুকে এইভাবে খোলা নিয়ে আসতে হ্যাঁ পারবে? ম্যাম, পারবে না। একটা কথা হলো, হ্যাঁ বলো বলো। আচ্ছা কয়লাটা পুড়লে তখন ইঞ্জিনটা কাজ করে না চালানো হঠাৎ, মানে কয়লার সাথে ইঞ্জিনটা মানে ইলেকট্রিক সৃষ্টি করে না? হিট সৃষ্টি করে। যেগুলো কয়লা চালিত ইঞ্জিন আগে চলতো, কালো ধোঁয়া বার করতে করতে যেত, সেগুলো হচ্ছে কয়লাটা দিলে হিট হয়, সেই হিটে ওটা ড্রাইভ করে। মানে আর এখন বিদ্যুৎটা যেগুলো সৃষ্টি দেখছো, হয়, এখন বিদ্যুৎটা যেটা, সৃষ্টি হয়। হ্যাঁ এখন যেটা দেখছো, এখন যে ট্রেন গুলো চলে সেটা হচ্ছে বিভিন্ন, বা তোমার বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে সোর্স একই, সেটা হচ্ছে যে কয়লা থেকে ইলেকট্রিসিটি তৈরি করে তারপর তাকে সাপ্লাই করা হচ্ছে। না, ব্যাটারি বা তেলে চলে কিছু, আর একটা মনে হয় আপনার ইলেকট্রিকে চলে না? কি কার কথা বলছো? ট্রেনের কথা? ট্রেন হ্যাঁ ব্যাটারিতে চলবে? ট্রেনেরই। না 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 তাহলে না, ট্রেন ব্যাটারি, এক্সপ্রেস ট্রেন গুলো কি ইয়েতে চলে, ইলেকট্রিক্যালি চলে? হ্যাঁ ইলেকট্রিকে চলে, আর কিছু আছে তোমার এই কয়লার ইয়েতে চলে, ইঞ্জিন আছে। ইঞ্জিন আছে। তো সামনে যে আচ্ছা, ইঞ্জিনটা চলে ওর মাথায় হ্যাঁ প্যান্টোগ্রাফ হ্যাঁ দেখো না? হ্যাঁ হ্যাঁ, তো ইঞ্জিনটা প্যান্টোগ্রাফ কিসে তো চলে? ইলেকট্রিক কারেন্ট, ও প্যান্টোগ্রাফ। ইলেকট্রিসিটি নিয়ে চলছে। এখন সেটা কয়লা ইঞ্জিন থেকে ইলেকট্রিসিটি ইঞ্জিন হয়ে গেছে। ইলেকট্রিসিটিটা আসছে কোত্থেকে? সেই কয়লা থেকেই আসছে, কিন্তু ডাইরেক্ট আপনার নয়, তাহলে ইনডাইরেক্ট বলছি, পথে। বুলেট বুলেট ট্রেন গুলো বা ওই যেসব ট্রেন জোরে হাই হাই ওগুলো কিলোমিটারে ম্যাগনেটিক চলে, ফিল্ডে চলে। ওগুলো ম্যাগনেটিক না? ওগুলো ও ওগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো নিচে নিচে চাকার সাথে ম্যাগনেটিক আছে, সেই ফ্রিকশনে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? অবশ্যই আর সেখানেও আর এনার্জি ম্যাম তো আছে। আর ম্যাম মেট্রোটা কি মাটির নিচে জয়েন করা না? হ্যাঁ ওখান থেকে ইলেকট্রিক সাপ্লাই না, ওর ওপরে কিছু নেই, ওর নিচে আছে ইলেকট্রিক সাপ্লাইটাও নিচে আচ্ছা আচ্ছা, লাইনে ওকে আছে ম্যাম, কানেকশন। ওকে ম্যাম, থ্যাংক থার্ড ইউ। লাইনটায় কানেকশন থাকে, একটা লাল রঙের যে লাইনটা থাকে সেটাতে কানেকশনটা থাকে। এনিওয়ে, ওকে ম্যাম, ওকে সো ম্যাম। তো দেখা যাচ্ছে কি এই ধরনের ট্রান্সপোর্ট কস্ট বা কস্ট, যেটা বলছিলাম লিকুইড বা গ্যাসিয়াসের ক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্টটা হাই হয়। আর এছাড়া হয় যেটা, সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, অর্থাৎ আর্দ্রতা। ময়েশ্চার যত কম হবে সেই ফুয়েলের কোয়ালিটি তত ভালো হিসাবে সেটা বিবেচিত হবে। হলো? আচ্ছা, এইখানে ফুয়েলের জেনারেল পার্টটা শেষ হয়। নতুন লোকেদের বলছি, কিছু অসুবিধা আছে, কিছু বুঝতে আছে দরকার আছে আরেকবার তো বলো। না ম্যাম। নেই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু ক্যালকুলেট ক্যালোরিফিক ভ্যালু। মানে এতক্ষণ যে ক্যালোরিফিক ভ্যালু পড়ছিলাম, হায়ার লোয়ার, এগুলো আমরা ক্যালকুলেট করি কিভাবে, জানি কিভাবে? জানার দুটো রাস্তা আছে। দুটো রাস্তা বলবো না, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ফুয়েলের মধ্যে কি আছে জানতে হবে। হ্যাঁ, তুমি যে ফুয়েলটা ক্যালোরিফিক ভ্যালু বার করতে চলেছো, ওর মধ্যে কি কি উপাদান আছে যদি জানো, তাহলে বার করতে পারবে, একটা রাস্তা। আরেকটা হচ্ছে কি কি আছে জানলে চলবে না, কি কি পরিমাণে আছে। একটুখানি কারেকশন করে বলি, কি কি পরিমাণে আছে যদি জানো, তাহলে তুমি বার করতে পারবে যে কিরকম কি হিট তৈরি হচ্ছে। হলো? আরেকটা হলো যে নর্মাল বার্ন করলাম, আগে প্রিভিয়াস টেম্পারেচার, আফটার টেম্পারেচার, মানে ইনিশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনাল টেম্পারেচার, এই টেম্পারেচার ডিফারেন্স দিয়েও ক্যালকুলেট করা যায় যে আমার ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু কত। সাপোজ আমি তার কম্পোজিশন জানি না, আননোন, তো কি করব? তো এখানে আমরা এখন যেটা পড়বো, আমাদের সিলেবাসে আগে দুটোই ছিল, মানে ফ্রম দা কম্পোজিশন সেটাও ছিল, আর দ্বিতীয়ত ছিল ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস, মানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, কোনো অঙ্ক নয়। তো এখন ইনস্ট্রুমেন্টালটা সিলেবাসে উল্লেখ দেখছি না আপাতত। তো আমি এই ফর্মুলা ওয়াইজ যেটা, মানে ফ্রম দা এলিমেন্টাল অ্যানালিসিস যেটা, সেটা আমি বলছি। দ্যাট ইজ কল্ড ডুলংস ফর্মুলা। ডুলং ফর্মুলা একটা এমন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটার মাধ্যমে যে কোনো ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু মাপা যায়। অর্থাৎ ডুলংস ফর্মুলা হেল্পস আস টু ডিডিউস এনি ক্যালোরিফিক ভ্যালু অফ আ ফুয়েল, বা ক্যালোরিফিক ভ্যালু অফ এনি ফুয়েল।
যে কোনো ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু আমরা বার করতে পারি, প্রোভাইডেড যদি তার আমরা কম্পোজিশন অফ দ্য মেজর এলিমেন্টস ইজ নোন টু আস, যদি তাদের কম্পোজিশন গুলো মানে কোন কোন উপাদান কি কি মাপে আছে জানি, তাহলে এটা সম্ভব। যে কোনো কিছু জানতে গেলে কিছু তো তোমাকে দিয়ে দিতে হবে ডেটা, তবে না বার করবে। তো এখানেও হচ্ছে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট, দেখে নাও এখানে the principal constituent of a fuel is carbon, hydrogen, sulfur, oxygen। এর মধ্যে একটা জিনিস শুনে নাও, সেটা হচ্ছে ফুয়েলের মধ্যে থাকে আরো কিছু, যেমন এই কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এছাড়াও আরেকজন থাকে, বেশ ভালো পরিমাণে থাকে, সে কে স্টুডেন্টস? নাইট্রোজেন। রাইট, নাইট্রোজেন। ম্যাম নাইট্রোজেন। হ্যাঁ, এছাড়াও আরেকজন থাকে, সে হচ্ছে নাইট্রোজেন। তবে এখানে আমরা নাইট্রোজেনকে দেখছি না কেন, না নাইট্রোজেন কান্ট প্রডিউস হিট, অর্থাৎ ক্যালোরিফিক ভ্যালুতে ওর কোনো পার্টিসিপেশন বা অবদান নেই। তাই আমরা এখানে যে চারটেকে দেখবো সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। এইখানে আমার একটা ছোট সমস্যা আছে, সেটা হচ্ছে ফুয়েলে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা নিজে হিট তৈরি করতে পারে না। তাহলে বলতে পারো যে আছে কেন, নাইট্রোজেনের মতন বাদ দিয়ে দিলেই হয়। না, বাদ এই কারণে দেওয়া যায় না যে ও হিট তো তৈরি করতে পারেই না, উল্টে ও খানিকটা হাইড্রোজেন যে কিনা হিট তৈরি করতো খানিকটা হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে নেয়, নষ্ট করে দেয়। তাই ওকে আমাকে এই জন্য হিসেব করতে হবে যে কতটা হাইড্রোজেন বেরিয়ে গেল সেটা জানতে, কারণ যে হাইড্রোজেন আমি দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু আমি হিট তৈরি করার সময় পাচ্ছি না, কিছু হারিয়ে যাচ্ছে। সে কত হারাচ্ছে বা কত থাকছে তার জন্য দরকার। কিভাবে হারাচ্ছে না, when we burn the heat, burn the fuel, আমি উল্টো পাল্টা বলছি, burn the fuel, then some amount of hydrogen react with the oxygen and both are present in fuel, they are not from come outside, এরা কিন্তু আউটসাইড এর কোনো হাইড্রোজেন অক্সিজেন নয়। যখন আমি একটা ফুয়েলকে বার্ন করব, ওদের মধ্যেই যে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে তারা নিজেদের মধ্যে রিয়াকশন করে ফেললো। রিয়াকশন করে কি তৈরি হলো, রিয়াকশন করে তৈরি করলো খুব কমন, যেটা প্রথমেই হাইড্রোজেন আর অক্সিজেন রিয়াকশন করে তৈরি করে, দ্যাট ইজ ওয়াটার। তো যে কোনো ফুয়েল বার্ন করলেই খানিকটা ওয়াটার ভেপার তৈরি হয়ে যায়। এই ওয়াটার ভেপার তৈরি হওয়ার ফলে কিছুটা ফুয়েল নষ্ট হয়ে যায়, কিছুটা হাইড্রোজেন নষ্ট হয়ে যায়। তাহলে সেইটা আমাকে বাদ দিতে হবে ফর্মুলা থেকে। তো ডুলংস কি করলেন, উনি একটা হিসেব করলেন। উনি বললেন যে 1 ভাগ হাইড্রোজেন বন্ড ফর্ম করে 1/8 ভাগ অক্সিজেনের সাথে, অর্থাৎ 8টা, বা উল্টো করে যদি বলি 8টা অক্সিজেন একটা হাইড্রোজেনকে নষ্ট করে দেয়। তাহলে এই 1 হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1/8 ভাগ অক্সিজেন। তাহলে আমি যদি এই হিসেবটা বাদ দিতে পারি হাইড্রোজেন থেকে, কি বললাম, 8টা হাইড্রোজেন নষ্ট হয় একটা অক্সিজেনের জন্য, 1:8 রেশিও। তাহলে সেই হিসেবটা আমি যদি বাদ দিই, তাহলে ডুলংস ফর্মুলা খুব সহজে বলে দেয় যে আমার ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এই, এখানে ডুলংস ফর্মুলায় ক্যালকুলেট করা হয় হায়ার ক্যালোরিফিক ভ্যালু HCV, এবং ফর্মুলাটা লেখা থাকে ক্যাপিটাল স্মল h দিয়ে। এর পরের লাইনটা দেখো, দ্যাট ইজ দ্য HCV is equal to 1/100 into 8080। এটা কোনো কোনো নেটে বা কোনো কোনো বইয়ে 8100ও পেতে পারো, মানে 8100ও পেতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো, কারণ আলটিমেটলি খুব একটা তফাৎ কিছু হয় না। তো 1/100 into 8080 কার্বন প্লাস 34,500 into হাইড্রোজেন মাইনাস অক্সিজেন বাই 8। এই 8 মানে কেন, ওই যে বলেছিলাম 1/8 ভাগের সাথে ওটা বাদ দিল, মানে কতগুলো অক্সিজেন কতগুলো হাইড্রোজেনকে নষ্ট করলো সেখানে এখান থেকে বেরিয়ে পড়লো, প্লাস 2240 S মানে পার্সেন্টেজ অফ সালফার। এখানে COH এগুলো যা যা দেখছো সবাই হচ্ছে পার্সেন্টেজ অফ দ্যাট পার্টিকুলার। তার মানে আমি যদি কোনো ফুয়েলের
ধরো জানি পার্সেন্টেজ অফ কার্বন কত, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত, এগুলো যদি আমার জানা থাকে তাহলে কি হবে না, হবে যেটা আমি খুব সহজে এই ফর্মুলায় ফেলে বার করে ফেলতে পারবো আমার ক্যালোরিফিক ভ্যালু কত। এই টোটালটাই বার করা হয় ক্যালোরি পার গ্রামে। এটা আগের পেজে লেখা শেষে লেখা পেয়ে যাবে, যখন পড়বে তখন পেয়ে যাবে। ক্যালোরি পার গ্রাম মানে সেটা আমি একটু বাদেও বলছি। এই দেখো, ক্যালোরিফিক ভ্যালু অফ কার্বন দ্যাট ইজ 8080 কিলো ক্যালোরি পার কেজি বা ক্যালোরি পার গ্রাম, একই হয়। ওটাকে তুমি দিক থেকে হাজার দিয়ে করো, ক্যালোরি পার গ্রাম হয় 8080 কিলো ক্যালোরি পার কেজি। 34,500 কিলো ক্যালোরি পার কেজি হাইড্রোজেন, সালফার হচ্ছে 2240। এই ভ্যালুগুলোকেই ওই ইকুয়েশনটাতে পুট করা আছে। তার মানে হচ্ছে শুধু যদি কার্বন, তাতে যদি অন্য কোনো এলিমেন্ট না থাকে, তাহলে 1 কেজি কার্বনকে যদি পোড়াও 8080 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। 1 কেজি হাইড্রোজেনকে যদি বার্ন করো তাহলে 34,500 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। প্যারালালি 1 কেজি সালফারকে যদি বার্ন করো 2240 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? LCV is equal to HCV minus 0.09 হাইড্রোজেন ইন্টু 537 এত কিলো ক্যালোরি পার কেজি। বোঝা গেল? মানে হাইড্রোজেনের পার্সেন্টেজ, মানে এই পুরোটা ক্যালকুলেট করার পর ধরো এই ডেটাগুলো তুমি বসিয়ে পেলে, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, বেরিয়ে পড়বে। ধরো একটা প্রবলেম, এই ইকুয়েশনটাকে আমরা কোথায় কাজে লাগাই দেখো, একটা সিম্পল নিউমেরিক্যালস দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা আসতেও পারে পরীক্ষায়। ক্যালকুলেট the net calorific value of a coal sample having the following composition. তোমাকে একটা কোল স্যাম্পল দেওয়া হয়েছে, তার নেট ক্যালোরিফিক ভ্যালু চাইছে। নেট মানে এলসিভি টা, নট দ্য এইচ, এল। এবং বলে দিয়েছে যে কার্বন আছে 80%, হাইড্রোজেন আছে 5%, অক্সিজেন আছে 4%, নাইট্রোজেন আছে 3%, সালফার আছে 3.5%, আর অ্যাশ আছে 5%। তা বলছে যে তুমি কি বলতে পারো যে এর নেট ক্যালোরিফিক ভ্যালু কত? তা কি দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে এইরকম। কি হলো আবার? এটা হচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? আবার মনে হচ্ছে আমার কানেকশনটা Yes, কেটে ma'am. যাচ্ছে। Yes, ma'am. না ম্যাম শোনা আচ্ছা, No, যাচ্ছে। ma'am, you are clearly audible. তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম যে এই ডেটাগুলোকে আমি পুট করব। এর মধ্যে যেন একটা জিনিস খেয়াল করো, কিছু জিনিস এক্সট্রা দিয়ে দিয়েছে, নাইট্রোজেন, অ্যাশ, হ্যাঁ এই দুটোই এক্সট্রা। এই দুটো নিয়ে কখনো কনফিউজ হবে না, পরীক্ষার সময় তো তোমাকে বলে দেবে না ডুলংস ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করো, জাস্ট নিউমেরিক্যালটা যদি দেয়, তো সেই সময় এই এক্সট্রা ডেটাগুলোকে নিয়ে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এদেরকে ইগনোর করতে হবে। এগুলো দিয়েছেই কনফিউজ করার জন্য। এগুলো এক্সট্রা ডেটা। তাহলে আমি ডেটাটা বসালাম, দেখো ঠিক এইভাবে তোমরাও করবে। 1/100 8080 ইন্টু 80। এখানে কিন্তু পার্সেন্টেজকে আলাদা আলাদা করে বাই 100 করতে যাবে না। কেন কি? বাই 100 সামনে এক থার্ড ব্র্যাকেটের বাইরে করে দেওয়া আছে। তো যে পার্সেন্টেজ যেটা তুমি পাচ্ছ চোখ বুজিয়ে সেইটাই বসাবে, ইন্টু হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের জায়গায় অক্সিজেনের, সালফারের জায়গায় সালফারের বসাবে। ক্যালকুলেটর অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, পরীক্ষায় কখনো ক্যালকুলেটর ছাড়া যেতে নেই। দিয়ে খুব সহজে বার করে ফেলবে কত কিলো ক্যালোরি পার কেজি বা ক্যালোরি পার গ্রাম, যে কোনো ইউনিট লাগাতে পারো। আমি এখানে এটা দেখিয়েছি, তোমরা ক্যালোরি পার গ্রামেও করতে পারো। সেখান থেকে অঙ্কটা চেয়েছে হচ্ছে নেট ক্যালোরিফিক ভ্যালু, হ্যাঁ হায়ার কিন্তু চাইনি। তো সেক্ষেত্রে তোমাকে নেটটা আবার দেখাতে হবে। নেটটা কিভাবে দেখাবে না, নেটটা দেখাবে হচ্ছে এইভাবে, 0.09 হাইড্রোজেন ইন্টু 537 দিয়ে তুমি করলে মাইনাস করে বেরিয়ে পড়লো 7853.2 কিলো ক্যালোরি পার কেজি। বোঝা গেল? তো এই হলো আমার ডুলংস ফর্মুলা। ডুলংস ফর্মুলা যদি পরীক্ষায় আসে, শুধু ডুলং ফর্মুলা হিসাবে দেওয়াটা একটু কঠিন, মানে খুব কোশ্চেন সোজা না হলে এরকম বোকা বোকা কোশ্চেন আসবে না।
যেটা আসতে পারে কোনো একটা ছোট্ট নিউমেরিক্যাল, কোনো একটা বড় কোশ্চেনের সাথে এই একটা নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যালটা 1 থেকে 2 এর বেশি কিছু দেবে না, 2ও দিলে জানবে অনেক, একই দিতে পারে। অথবা যদি খুব ভালো থাকে তাহলে হয়তো ডুলংস ফর্মুলাটা একটু জানতে চাইলো, হোয়াট ইজ ডুলংস ফর্মুলা, হোয়াট ইজ ইটস ইউজ, বলে হয়তো এই নিউমেরিক্যালটা দিয়ে দিল, সেক্ষেত্রে দুটো মিলে 5 দিতে পারে। তোমাকে ডুলংস ফর্মুলাটা একটু বলতে হবে, তারপরে নিউমেরিক্যালটা কষে সুন্দর উত্তর বার করে দেখাতে হবে। ঠিক আছে, এই তাহলে এই গেল আমাদের হায়ার লোয়ার ডুলং এর নিউমেরিক্যাল। এইবার চলে আসি সলিড ফুয়েল, একটু টাইম আছে পড়ে নি। সলিড ফুয়েল, সলিড ফুয়েলে কি হয় না, সলিড ফুয়েলের ফার্স্ট হচ্ছে হাউ মেনি টাইপস অফ কোল আর দেয়ার, যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেই কোশ্চেন গুলো আমি এখানে জুড়ে জুড়ে দিয়েছি। ঠিক আছে, এবার নতুন বইটা এলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি গাইডলাইন। তো কত রকমের কোল হয়? কোল 4 রকমের হয়। দিস আর ভেরি মাচ ইউজফুল ফর ইয়োর এমসিকিউ। আমাদের পরীক্ষার প্যাটার্নটা আমি একদিন সময় পেলে ডিসকাস করব। পরীক্ষার প্যাটার্নে আমাদের নতুন পরীক্ষার প্যাটার্নটা, তো একটু দাঁড়াও ভাবতে দাও। হ্যাঁ 40 60, হ্যাঁ 60-এর মধ্যে আউট অফ 60 এন্ড সেমিস্টার এক্সামে আউট অফ 60 মোটামুটি 20 to 30 তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ। 20 মার্কসের থাকবে, ইয়েস 20 মার্কসের থাকবে হচ্ছে এমসিকিউ। 20টা এমসিকিউ থাকবে, জেনারেলি অর দেয়, মানে 25টা 26টা দেয়, তার মধ্যে থেকে 20টা করতে হয়। তো ঠিক 20 এমসিকিউ এর মধ্যে অপশনস দিয়ে দেয়, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ওয়ান। এই যে কয়লার পার্সেন্টেজ, মানে হাউ মেনি টাইপস অফ কোল, হোয়াট আর দ্য পার্সেন্টেজেস অফ কার্বন, সব পার্সেন্টেজ করতে হবে না। দেখো আমি যে লিস্টটা দিয়েছি এটা তোমাদের বইয়েরই পিকচারটা, এখানে কিন্তু সব পার্সেন্টেজ দরকার নেই, কার্বনটা ভালো করে দেখবে। পিট হচ্ছে 60 কার্বন, লিগনাইট তার থেকে একটু বেশি 67, বিটুমিনাস 88 বা 89, অ্যান্থ্রাসাইট 95 এর অ্যারাউন্ড। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যত বই ঘাঁটবে এই পার্সেন্টেজ তত ভ্যারি করে, বিকজ ইন প্র্যাকটিক্যালি এটা একটা রেঞ্জ, এটা রেঞ্জের মধ্যে থাকতে হয়। এটা জেনারেলি রেঞ্জের মিডিয়ানটা দেয়, মাঝখানটা দেয়। ধরো 60 যেটা দিয়েছে সেটা হয়তো হতে পারে 50 to 70 বা 55 to 65 এরকম। তো সে কে কি মিডিয়ান ব্যবহার করে এটা বোঝা খুব মুশকিল। যখন মাল্টিপল চয়েস আসবে তখন দেখবে তোমার উত্তরের সাথে কোন অপশনটা ম্যাচ করছে। এই ধরনের ডেটা এই সমস্যা হয়, ঠিক ভুলের প্রশ্ন নয়, এটা এক একটা জায়গায় এক একটা দেয়, বিকজ দিস ইজ আ রেঞ্জ। তো এই রেঞ্জ অনুযায়ী যার যেটা আসবে সে সেটা ঠিক মার্ক দেবে। হোয়াট ইজ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন কাকে বলে? Destructive distillation হচ্ছে the process by which a substance is heated strongly in absence of air and thereby separating volatile and non-volatile components is called destructive distillation. অর্থাৎ কয়লাকে ভেঙে তার থেকে যদি উদ্বায়ী এবং অনুদ্বায়ী পদার্থকে আলাদা করে নিই তাহলে সেই প্রসেসটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন বা অন্তর্ধূম পাটন। ইংলিশে বললে এক কথায় সেপারেশন অফ ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইল কম্পোনেন্ট ফ্রম আ সাবস্টেন্স, and it is obviously absence of air because in presence of air it will burn, পুড়েই যাবে, কি আর মাপবে তুমি। অ্যাবসেন্স অফ এয়ারে এই প্রসেসটা করা হয়, যে কোনো ধরনের ডিস্টিলেশনই অ্যাবসেন্স অফ এয়ার করা হয়। So in case of coal, if we heat it in absence of air, then as a volatile component coal gas will be produced, and as a non-volatile component or as a residue coke has been produced. Both are used as fuel but with some limitations. কোকও ফুয়েল হিসাবে ইউজ হয়, বাট সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যেখানে মানে সাপ্লাই দিতে পারবে, ওর হিটটা ম্যাচ করবে, সেখানে সেখানে ব্যবহার হয় উইথ সাম লিমিটেশনস। সো দিস ইজ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। যদি বলো করি কেন, না করি একটাই কারণ, দ্যাট ইজ ভ্যারাইটি অফ ইউজ। ঠিক আছে, মানে কোল তো সলিড, আগেই বলেছি সব জায়গায় ব্যবহার করতে পারবে না, তো যে সমস্ত জায়গায় ব্যবহার করা যাচ্ছে না ডিউ টু ইটস সলিড স্টেট, সেখানে আমি তাকে গ্যাসিয়াস করে নিয়ে চলে গেলাম, অ্যাজ এ কোল গ্যাস আমি ইউজ করতে পারলাম। বোঝা গেল? এই ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি যে জেনারেট হয় যে কোনো জায়গায়, সেটা কিন্তু এখনো অবধি মেজরিটি হচ্ছে কোল গ্যাস। আর হচ্ছে কোক, which is known as কোক কয়লা,
দ্যাট ইজ অলসো ইউজড অ্যাজ এ লো গ্রেডেড ফুয়েল, একটু লো গ্রেডেড ফুয়েল হিসাবে, যেখানে কম হিট দরকার, বাড়ির কাজ, কামারশালা, যেখানে অল্প স্বল্প হিট হলেই চলে যায়, সেসব ক্ষেত্রে কোক খুব ভালো সার্ভিস দেয়, দামটাও কম হয়। নেক্সট চলে আসি অ্যানালিসিস অফ কোল। এবার এর সমস্যাটা হচ্ছে এটা শুরু করলে শেষ করতে পারবো না। দাঁড়াও একটু ভেবে দেখি কি করে যায়। সো এক সেকেন্ড, অ্যানালিসিস অফ কোলটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে অ্যানালিসিস অফ কোল হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই, দেখিয়ে এইখানে আমি থামিয়ে দেবো, এর বেশি পড়ালে তোমরা রাখতে পারবে না মাথায়, নতুন লোকেরা। সেটা হচ্ছে অ্যানালিসিস ক্যান বি ডান ইন টু ওয়ে, দুভাবে অ্যানালিসিস করা যায়। ওয়ান ইজ প্রক্সিমেট অ্যানালিসিস, দ্যাট ইজ দ্য practical utility of coal, and another is ultimate analysis, that is the practical utility but elemental range. যদি এলিমেন্ট দিয়ে আলোচনা অ্যানালিসিস করি, দ্যাট ইজ আলটিমেট, যেমন ডুলংস ফর্মুলা, ওই যে কার্বন হাইড্রোজেন যে পার্সেন্টেজ গুলো জেনেছিলে, সেই জানার উপায় হচ্ছে আলটিমেট অ্যানালিসিস। আর যদি প্রক্সিমেট অ্যানালিসিস ধরি, তাহলে ইট জেনারেলি বেসড অন 4 ক্রাইটেরিয়া। এই দুটো নিয়ে আমি নেক্সট দিন বলবো, কারণ যারা দেখেছো তারা জানো এই দুটো একদিনে দেওয়ার মতন নয়। ঠিক আছে, আমি এখানে স্ক্রিন শেয়ারটা অফ করছি। আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে সে বলতে পারো, কোনো নতুন লোকেদের বলছি, কোনো অসুবিধে কিছু এর বেশি আজকে তোমাদের মাথায় আমি আর ঢোকাবো না। কিন্তু হ্যাঁ, বলো, কিছু অসুবিধা আছে থাকলে বলো, আমি বুঝিয়ে দিই। হ্যালো, ম্যাম No, ma'am. ডুম্যান ফর্মুলাটা একটু বলবেন? কিটা ডুম্যান ফর্মুলাটা। ডুলংস ফর্মুলাটা, আচ্ছা এক সেকেন্ড তাহলে দেখাচ্ছি। দাঁড়াও, এই হলো ডুলংস ফর্মুলা। ডুলংস ফর্মুলা, এটা প্রথম অংশটা, সেখানে হচ্ছে যে আমি যদি কার্বন হাইড্রোজেন অক্সিজেন সালফার এর পরিমাণ জানি, তাহলে আমি ফর্মুলায় পুট করে পেয়ে যাব। ফর্মুলাটা হায়ার ক্যালোরিফিক ভ্যালুকে ইন্ডিকেট করে, হুইচ ইজ ইন্ডিকেট অ্যাজ এইচ। দেখো লাস্ট লাইনটায় লেখা আছে, এটা ক্যালোরি পার গ্রাম দিয়ে এক্সপ্রেস করা যায়, কিলো ক্যালোরি পার কেজি দিয়েও এক্সপ্রেস করা যায়, দুটোতেই যাবে, কারণ কিলো ক্যালোরি পার কেজি, ক্যালোরি পার গ্রাম আলটিমেটলি সেম দাঁড়ায়। দুটোকেই 1000 দিয়ে করলে, ওপরে নিচে 1000 ভাগ গুণ করলে হয়ে যায়। যাই হোক, সো ফর্মুলাটা হচ্ছে এইরকম, সেটা হলো এই হচ্ছে ফর্মুলা, HCV is equal to 1/100 8080 C plus 34500 into hydrogen minus oxygen by 8 plus 8, দেখতে পাচ্ছ এখানে CHO এগুলো সবই হচ্ছে পার্সেন্টেজ অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। আমার যদি ডেটা থাকে তাহলে আমি পুট করতে পারি, তার মধ্যে এই ক্যালোরিফিক ভ্যালু অফ কার্বন হাইড্রোজেন এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো দিয়ে দেবে না পরীক্ষার সময়, ফর্মুলাটাও কোথাও দিয়ে দেবে না, তোমাকে ফর্মুলা উইথ দিস ডেটা তোমাকে মনে রাখতে হবে, এবং হায়ার থেকে লোয়ারের যে ফর্মুলাটা 0.09 দিয়ে সেটাও মনে রাখতে হবে, বেসিক্যালি মুখস্থ করতে হবে। আর এই হচ্ছে তার নিউমেরিক্যাল, যেটাতে বসালে তুমি পেয়ে যাবে। বোঝা গেল? এবার যে ডুলংয়ের কথা বলছিলে সে বলো কোন অংশটা বুঝছো না, সেটা আমি আবার বলতে পারি তাহলে। জাহির বোধহয়, জাহিরুদ্দিন এরকম নাম কিছু যে বলছিলে। If I'm ম্যাম not, প্রথম এর আগের স্লাইডে যান ম্যাম, হ্যাঁ এবং হ্যাঁ, মাঝখানে যেটা আছে দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাভেলেবল এইচ ফর কম্বাসন। হ্যাঁ এটা হচ্ছে, বলছি এইটা হচ্ছে ওই যে বললাম না যে খানিকটা অক্সিজেন যেটা আছে খানিকটা হাইড্রোজেনকে নষ্ট করে দেবে, বিকজ ওরা বন্ড ফর্ম করে ফেলবে, জল তৈরি করে ফেলবে, খেয়ে নেবে, খানিকটা অক্সিজেন খানিকটা হাইড্রোজেনকে খেয়ে নেবে। Yes, ma'am. কিভাবে খাবে না, জল তৈরি করবে।
জলে কি থাকে, জলের যদি তুমি মলিকিউলার ওয়েট স্টাডি করো, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, থাকে দুটো, মানে 2 গ্রাম হাইড্রোজেন থাকে জলের মধ্যে, আর থাকে একটা অক্সিজেন, মানে 16 গ্রাম অক্সিজেন। এটাকে তুমি ইউনিটারি মেথডে ফেলো। 16 গ্রাম অক্সিজেন নিতে পারে 2 গ্রাম হাইড্রোজেনকে। বুঝতে পারছো কি বলছি? রাইট? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন যদি নিতে পারে 2 গ্রাম হাইড্রোজেনকে, তাহলে 1 গ্রাম অক্সিজেন কত নেবে? 2/16, 2/16 or 1/8। গ্রাম 1/8। 8 গ্রাম, 1/8। সেই 1/8টাকেই আমি মাইনাস করে দিচ্ছি। বোঝা গেল? এই ওকে হচ্ছে ম্যাম। 1/8 এর শুরু। এটা আমি বলি না কেন, তোমাদের ডুলংস ফর্মুলা এটা মানে অ্যানালিসিস করতে জেনারেলি লাগবে না, তোমাদের ফর্মুলাটা এখান থেকে নিয়ে নিউমেরিক্যাল করলেও চলে যাবে, তাই জন্য আমি আর এটা বলি না। তো এই আর কি। আর কিছু যদি কোয়েরি থাকে তাহলে বলতে পারো। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বলো। ম্যাম বলছি, সেই জিজ্ঞেস করেছিলাম আপনাকে, সেই মানে অ্যাশটা যেটা থাকে ওর মধ্যে কি কনস্টিটিউয়েন্ট আর পড়ে থাকে? অ্যাশের মধ্যে এই কার্বন, হ্যাঁ। হাইড্রোজেন, এগুলোই এলিমেন্টাল স্টেটে থাকে, যেগুলো অদাহ্য হলো যে ফিক্স কার্বন যেটা থাকে, যেটাকে আমি এরপর প্রক্সিমেটে পড়াবো, দেখবে ফিক্স কার্বন মানে যে কার্বনটা আমরা দেখতে পাই তার একটা পার্সেন্টেজ ফিক্স কার্বন হিসাবে থাকে, ওটা বার্ন হয় না। সেই কিছু ইমপিউরিটিস, কিছু অদাহ্য বস্তু নিয়েই তৈরি হয় অ্যাশ। ওকে ম্যাম। বেসিক কম্পোনেন্ট এই কার্বন হাইড্রোজেনই, কিন্তু বিভিন্ন কম্পাউন্ডে, ডিফারেন্ট কম্পাউন্ডে। এবং যত তুমি গ্যাস থেকে সলিড থেকে গ্যাস বা লিকুইডের দিকে যাবে, তত তোমার এইটা কমতে থাকবে, অ্যাশের চান্সেস কমতে থাকবে। আচ্ছা ম্যাম। আর আচ্ছা। আর কিছু? আর কেউ থাকলে বলো। আর এক্সট্রা ক্লাস নিতে বলা হয়েছিল, কিন্তু এক্সট্রা ক্লাস কি তোমরা আধ ঘন্টা আর নিতে পারবে? তাহলে আমি প্রক্সিমেট আলটিমেটটা বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের উপর লোড পড়ে যাবে। তোমরা যদি বলো টানবে, আমি টানতে পারি, বিকজ তোমাদের ফিজিক্স ক্লাসের বোধহয় কিছু একটা। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা স্টুডেন্ট, কি করবে বলো তো? তোমাদের কি এখানেই শেষ করবো, নাকি আধ ঘন্টা একটু টানবে? হিউজ হয়ে যাবে তোমাদের পক্ষে। ম্যাম পরের ক্লাস তো হবে না ম্যাম? হ্যালো ম্যাম, আমাদের ফিজিক্স ক্লাস কি হবে না? বুঝতে পারছি না বাবা, আমার কাছে একটা ফোন এসেছিল আমাকে আধ ঘন্টা টানার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না যে আধ ঘন্টা টানলে একটা হিউজ পড়াশোনা হয়ে যাবে, সেটা তোমরা ভুলে যাবে এত কিছু একদিনে পড়িয়ে দিলে। ওই জন্য আমি বলেছিলাম যে অন্য কাউকে এটা দিতে, এবার সেটা আমার কাছে আর মানে রিপোর্ট আসছে না, আমি বুঝতে পারছি না, ক্লাসে ঢুকে থাকার দরুন আমি কারোর সাথে যোগাযোগও করতে পারছি না। আচ্ছা ততক্ষণ আমরা ফুয়েলের এটাই ডিসকাস করি, বা তোমাদের যদি অন্য কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। আমি একজনকে খবর নিতে বলেছি, দেখি সে ঘুরিয়ে ফোন করে কিনা আমাকে। ঠিক আছে? আজকে আমার কানেকশনটাও এত প্রবলেম হচ্ছে যে কতবার কেটে গেলাম এর মধ্যে আমি। ম্যাডাম বলছি তাহলে ওইটা আরেকবার প্রথম থেকে করিয়ে দিন, রিপিট কোনটা বাবা? ছোট করে। এইটা শর্টে যেটা আরেকটা রিপিট করিয়ে দিন। যেটা এতক্ষণ বললাম? হুম।
আচ্ছা ঠিক আছে, দিচ্ছি শোনো। আমি আর বড় মানে ওই পিপিটি ফর্মে যাচ্ছি না, আমি এইখান থেকে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ তো? হুম হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হুম হুম। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম যেটা পড়িয়েছিলাম খুব সোজা চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য ফুয়েল। ফার্স্ট ইজ ফুয়েল। ফুয়েল কাকে বলে না, ফুয়েল হচ্ছে যে এনি কাইন্ড অফ কম্বাসেবল সাবস্টেন্স, যা কিছু, বাংলাতেই বলছি, যা কিছু হিট তৈরি করে তা হচ্ছে ফুয়েল। তুমি যেটা খাও সেটা তোমার শরীরে গিয়ে হিট তৈরি করে, তোমাকে এনার্জি দেয়। সো দ্যাট ইজ ফুয়েল। তুমি যে খাবারটা খেয়ে যে লাঞ্চটা করে এসে বসেছো, ওটা তোমার ফুয়েল। আচ্ছা, আমরা এখানে জেনারেলি আমাদের সিলেবাসটা মেইনলি বেসড হচ্ছে ফসিল ফুয়েলের উপর। এখানে ফসিল ফুয়েলের যা যা আছে আমরা অল্প কিছু পড়বো। সেকেন্ড হচ্ছে যেমন কম্বাশন অফ ফুয়েল। কম্বাশন মানে দহন। কম্বাশন হচ্ছে যে যেগুলো তোমার একটা কমপ্লিট মানে দহন, বাতাসের উপস্থিতিতে দহন। ফুয়েলকে, যে কোনো কিছুকে তুমি যদি অক্সিজেন বা এয়ারের রেসপেক্টে বার্ন করো, দ্যাট ইজ কল্ড কম্বাশন অফ ফুয়েল। নেক্সট হলো কমপ্লিট কম্বাশন। কমপ্লিট কম্বাশন মানে হচ্ছে যে যেতে মানে ফুয়েল আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোতে থাকে হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন। ইন দ্যাট কেস কার্বন প্রডিউস করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন প্রডিউস করে ওয়াটার। তো যে সমস্ত বার্নিং এ যদি কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি হয় তাকে আমরা বলবো কমপ্লিট কম্বাশন। আগের বার যখন পড়িয়েছিলাম একটি ছেলে জিজ্ঞাসা করেছিল, দেখে বুঝবো কি করে কার্বন ডাইঅক্সাইড না অক্সাইড তৈরি হয়? খুব ভালো কথা, খুব দামি কথা। দেখে সেই অর্থে বোঝা যায় না, কিছু জিনিস চোখে দেখে বোঝা যায়। সেটা হচ্ছে স্মোক যেটা বেরোয়, যে ধোঁয়াটা বেরোয়, তার খানিকটা কালার দেখে আইডিয়া করা যায়, তার খানিকটা স্মেল দেখে আইডিয়া করা যায়। একটা জিনিস বলে রাখছি, কার্বন মনোক্সাইডেরও কিন্তু কোনো স্মেল নেই, কার্বন ডাইঅক্সাইডের তো স্মেল নেই, সে তো জানোই। বোথ দা কেসেসে কিন্তু কোনো স্মেল নেই, কিন্তু তবু চোখে দেখে ফিজিক্যাল ইয়েতে বোঝার খুব একটা ভালো উপায় নেই আনটিল অ্যান্ড আনলেস তুমি যতক্ষণ না টেস্ট করছো। সেই জন্যই পলিউশন টেস্ট হয় গাড়ির। 1 বছরের যে পলিউশনের সার্টিফিকেট গুলো ম্যান্ডেটারি কেন করেছে, এইগুলো দেখার জন্যই করেছে, কারণ চোখে দেখে বোঝা যাবে না বলে। নেক্সট ইনকমপ্লিট। ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে মানে এয়ারের প্রেজেন্সে আমি বার্ন করছি, সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড আর ওয়াটার তৈরি হচ্ছে, তো সেটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট হলে ফুয়েল নষ্ট হয়, ইঞ্জিনের ক্ষতি হয়, এনভায়রনমেন্টের ক্ষতি হয়, ইন টার্মস অফ যে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। নেক্সট টাইপস অফ ফুয়েল। করকমের ফুয়েল হয়। ফুয়েল হচ্ছে 2 রকমের হয়, দ্যাট ইজ প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হয় হচ্ছে প্রকৃতি থেকে যেগুলো ডাইরেক্ট পাচ্ছি, কোল, পেট্রোলিয়াম, মিনারেল, এইগুলো। আর সেকেন্ডারি হচ্ছে যেগুলো প্রাইমারি থেকে পাচ্ছি, যেমন পেট্রোল, ডিজেল, কোল গ্যাস, এলপিজি, এরা। এগুলো তোমরা কোনটা সলিড কোনটা লিকুইড তো জানো, জাস্ট প্রাইমারি সেকেন্ডারিটা মাথায় রাখবে, এটার উপরেও কিন্তু মাল্টিপল চয়েস আসে। ক্যালোরিফিক ভ্যালু ডেফিনেশন হিসাবে পড়বে, দ্য অ্যামাউন্ট অফ হিট ইজ লিবারেটেড when a unit mass of fuel is burned completely. একক ভরের কোনো জ্বালানিকে বাতাসের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে যে হিটটা তৈরি হয় তাকে বলা হয় ক্যালোরি, ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালুর ইউনিট কি? ক্যালোরি পার গ্রাম, জুল পার কেজি, জুল পার মিটার কিউব, এইসব। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালু 2 রকমের হয়, যেটা এক্ষুনি একজন খুব সুন্দর বলেছিল, হায়ার ক্যালোরিফিক বা গ্রস ক্যালোরিফিক ভ্যালু, বা লোয়ার বা নেট ক্যালোরিফিক ভ্যালু। খুব সহজে বুঝলে, তুমি যে মূল হিট, মূল তাপ এবং অবশেষের বা ছাইয়ের তাপ, এই দুটোকে যদি একসাথে করো তাহলে হায়ার, আর যদি শুধু মূল তাপটাকে কনসিডার করো তাহলে তাকে বলা হবে লোয়ার বা নেট। শব্দের মধ্যেই মানেটা আছে। হায়ার হচ্ছে দুটো মিলালে, বড় আর ছোট দুটো মেলালে, আর শুধু বড়টাকে নিলে লোয়ার বা নেট। এইটা সলিডের ক্ষেত্রে হায়ার আর লোয়ারের তফাৎ বাড়ে, যত তুমি লিকুইড গ্যাসের দিকে এগোতে থাকবে, যত রেসিডিউ কম হবে, তত হায়ার আর লোয়ারের তফাৎও কমতে থাকবে।
হায়ার আর লোয়ার এর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা ডেরিভেশন লাগবে না, তোমরা জাস্ট লাস্ট লাইনটা মানে আমি যে ইকুয়েশনটা দিয়েছি তার লাস্ট LCV is equal to HCV minus 0.09 হাইড্রোজেন into 537 in some cases 587 দিয়ে একটা ফর্মুলা আছে, হাসতে হাসতে ব্যবহার করতে পারো যে কোনো একটা, দুটোতেই অ্যান্সার যদি করে দেখো 20-25-এর বেশি তফাৎ হয় না, হিটের ক্ষেত্রে ওটা খুব একটা কিছু ম্যাটার করে না। ক্রাইটেরিয়া অফ এ গুড ফুয়েল, ক্রাইটেরিয়া কি কি হয় না, ক্যালোরিফিক ভ্যালু হাই হয়, হার্মফুল গ্যাসেস কম যত বেরোয় তত ভালো, যত কম নন কম্বাস্টেবল সাবস্টেন্সেস হয় তত ভালো, মডারেট ইগনিশন টেম্পারেচার হতে হবে, ইগনিশন টেম্পারেচারটা মাঝারি হতে হবে, ইট শুডন্ট গিভ এনি আনপ্লেজেন্ট অর্ডার, কোনো এটা সেটা গন্ধ বা অবজেকশনেবল গন্ধ হলে সেটা ভালো হবে না। তোমরা যদিও খুব ছোট ছিলে, তোমরা জানি না কতদূর কে মনে করতে পারবে, সেটা হচ্ছে অটো আগে কিসে চলতো জানো? অতক্ষণ একটু গল্পই করি, অনেকদিন করি না ছেলেপুলের সাথে গল্প। অটো আগে কিসে চলতো? স্যার পেট্রোল, জানি না। ম্যাম পেট্রোল। পেট্রোল পেট্রোল আর পেট্রোলের একটা ভালো ভার্সন মানে একটা আরেকটা ভার্সন ছিল, ভালো খারাপ সেটা তো রিলেটিভ, আরেকটা ভার্সন ছিল, কি সেই নামটা? ম্যাম সিএনজি। হ্যাঁ সিএনজি অত উন্নত না, না না আমাদের, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা, কাটা তেল, কাটা তেল ভুলে গেছো? যে একটা বেশ Yes, অটোর yes, পেছনে ma'am. বসলে যে একটা পড়ন্ত গন্ধ শুকতে শুকতে দৌড়াতে, তোমরা কি সেটা পেয়েছো? মনে হয় পাওনি, মানে Yes, এলপিজি ma'am, yes, এসছে ma'am. বহু বছর হয়ে গেছে, বা থাকলেও খুব ছোটবেলায় পেয়েছো। ম্যাম খুব অটোটাতে ছোটবেলায় আওয়াজ পেয়েছো। হ্যাঁ, তো সেই কাটা তেল থেকে যখন এলপিজি হয়ে গেল তফাৎটা কিন্তু বোঝা গেল, মানে সেই পোড়া গন্ধ, বা আজও হয়তো একটু ডিস্ট্রিক্টে বা জেলার দিকে যদি যাও পাবে, আজও কাটা তেলের গাড়ি পাবে, আমাদের বারুইপুর অঞ্চলেও একটা একটা চলতো। হ্যাঁ একটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, একটা একটা খুঁজলে পাবে, যে গায়ে ওই যার দেখবে গায়ে সবুজ রংটা একটু ল্যাপাচাপা, সেই বুঝবে যে কোনো মতে রং করে কাটা তেল দিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ কালো রঙের অটোগুলো। হ্যাঁ ম্যাম, কালো রঙের ছিল অটোগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো মানে চালানো এখনো উচিত নয়, বাট ভেতরে ভেতরে এখনো চলে কিছু কিছু এখন জায়গায়, একটা তফাৎ দুটো কোথায়? আমি দেখেছি, আমি নামখানার দিকে গেছিলাম তখন আমি একবার দেখেছি একটা হ্যাঁ দুটো। বলছি তো, একটু 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 ডিস্ট্রিক্টের দিকে গেলে পাবে, প্রপার ক্যালকাটায় পাবে না। যাই হোক, তো সেটা হচ্ছে এই যে একটা দেখাচ্ছিল না হার্মফুল গ্যাসেস, আর একটা দেখবে 8 নম্বর পয়েন্ট আছে উইদাউট স্মোক। স্মোক আর গ্যাস বা আনপ্লেজেন্ট অর্ডার গন্ধ, এটার মানে পাবে ওই অটোটাকে দেখলে, যে ওই দুটো ওইগুলো হচ্ছে অবজেকশনের কারণ। যাই হোক, এটা আমি উদাহরণ দিতে গিয়ে বললাম। নেক্সট মডারেট, আচ্ছা ও ভালো কথা ভুলে গেছিলাম, মডারেট ইগনিশন টেম্পারেচারটা বলতে। ইগনিশন টেম্পারেচার মডারেট মানে কি, সেটা হচ্ছে ফুয়েল যখন ফার্স্ট টাইম বার্ন হয় আমাকে একটা হিট সাপ্লাই দিতে হয়, ফুয়েল কিন্তু এমনি এমনি চলে ওঠে না। তুমি গাড়ি চালাও, গ্যাস জ্বালাও, যা করো, ফ্যাক্টরিতে চুল্লি জ্বালাও, যা করো, তোমাকে ইনিশিয়ালি একটা হিট সাপ্লাই দিতে হবে, দ্যাট ইজ কল্ড ইগনিশন টেম্পারেচার। ইগনিশন মানে টু লাইট আপ ফার্স্ট টাইম, প্রথমবার জ্বলাকে বলা হয় ইগনিশন। ঠিক আছে, গাড়িতে যেমন আমরা সুইচ দিই, গ্যাসের ক্ষেত্রে আমরা লাইটার দিই, এইরকম, এইগুলো হচ্ছে ইগনিশন টেম্পারেচার সাপ্লায়ার। এনিওয়ে, ম্যাম এর তাহলে সাথে ওই তাপন মূল্যতে তাহলে ওই ইগনিশন পয়েন্ট বলে একটা কথা ছিল আই থিঙ্ক। হ্যাঁ ছিল ছিল, ও হ্যাঁ এলিভেশন পয়েন্ট ছিল, এইটাই হচ্ছে সেটা। সো হ্যাঁ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজই ছিল এইখানে, তোমাদের মানে ইঞ্জিনিয়ারিং পারপাসে যেটুকু দরকার সেটুকু এখানে সিলেবাসে আছে, আমি সেটুকুই দেখাচ্ছি। এই হলো তোমাদের ইকোনমিক্যাল হতে হবে, হ্যান্ডেল ট্রান্সপোর্ট কস্ট কম হতে হবে, ময়েশ্চার কম হতে হবে, ময়েশ্চার বেশি হলে তো ভিজে ভাব থাকলে তো জ্বলবেই না। এন্ড অফ, আচ্ছা এটা সরি তোমাদের জন্য নয়, এটা গেল ফার্স্ট পার্ট, মানে আমি যখন নর্মালি ক্লাস করাতাম এটা প্রথম দিনে এইটুকু পড়াতে পেরেছিলাম। সো নেক্সট আসছি ক্যালোরিফিক ভ্যালু, যেটা দেখিয়েছিলাম ডুলংস ফর্মুলা। ডুলংস ফর্মুলা একটু আগেই একজন জানতে চাইলো, সেই ডুলংস ফর্মুলাটা ভালো করে মনে করবে, মনে করে ফর্মুলাটা মনে রাখবে, নিউমেরিক্যালস নিজে থেকেই পারবে করতে। সলিড ফুয়েল কত রকমের হয়, anthracite, bituminous, lignite, peat. Destructive distillation, that is the separation of volatile and non-volatile component, coal gas, coal, etc.
অ্যানালিসিস, প্রক্সিমেট অ্যানালিসিস, আলটিমেট অ্যানালিসিস। প্রক্সিমেট এই অবধি আমি থামছি আজকে, আর এগোবো না। প্রক্সিমেট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইউটিলিটি অ্যান্ড আলটিমেট ইজ দ্য এলিমেন্টাল। মানে প্রক্সিমেট আমি একটু ছোট করে গল্প করে বলে রাখি। প্রক্সিমেট জেনারেলি ম্যাটার ভ্যারি করে ময়েশ্চার, মানে ফুয়েলের কিরকম আর্দ্রতা, কতটা ময়েশ্চার আছে। ময়েশ্চার যত কম হয় তত ভালো। ভোলাটাইল ম্যাটার যত বেশি হয় তত ভালো। অ্যাশ, ছাই, আর ফোর্থ হচ্ছে তোমার ফিক্স কার্বন। এই চারটের ওপরে ভ্যারি করে হচ্ছে তোমার প্রক্সিমেট অ্যানালিসিস। আর আলটিমেট ভ্যারি করে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এইগুলো কোনটা কি পরিমাণে আছে তার ওপর। নাইট্রোজেনের ওপর হিট ম্যাটার করে না ঠিকই, কিন্তু নাইট্রোজেনের ওপর আদার পলিউট্যান্ট, গ্যাস, এগুলো ম্যাটার করে। তো এইগুলোর জন্য নাইট্রোজেনকেও আমাদের অ্যানালিসিস করতে হয়। সেটা আমি আজকে আর দেখাচ্ছি না, মানে হেভি হয়ে যাবে যারা নতুন তাদের কাছে। এটা আমি নেক্সট দিন দেখাবো, নেক্সট দিন চেষ্টা করবো ফুয়েলটাকে এন্ড করার। ঠিক আছে, তাহলে আমি যে চ্যাপ্টারটা ওদের পড়াচ্ছিলাম তার সাথে তোমাদের নতুনদের আমি একসাথে মিশিয়ে দিতে পারবো। এই আজ তাহলে এই অবধি থাক।